আজকে আমাদের ট্রেনার এমডি আসাদুজ্জামান ভাইয়া আমাদের সাথে জয়েন হয়েছে ইতিমধ্যে। তো ভাইয়া সম্পর্কে যদি একটু ছোট্ট ব্রিফ দেই, ভাইয়া হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে রয়েছে মাই ড্যাফোডিল গ্রুপে, এবং এছাড়াও তিনি লেকচারার হিসেবে রয়েছেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন ডেটা সায়েন্সে। এছাড়াও ভাইয়া হচ্ছে গিয়া জ্যাঙ্গোতে ফুল স্ট্যাক ফ্রিল্যান্সার হিসেবে রয়েছেন। তো ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ তালা সাহেব। ওকে ভাইয়া। তো ইতিমধ্যে হয়তো বা আপনাকে প্রপোজ দেওয়া, আমি আপনাকে প্রপোজ দিয়ে দিচ্ছি। তো আপনি ক্লাসটা শুরু করতে পারেন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ তালা ভাইয়া, আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ইনশাল্লাহ আজকে আমরা ভালো কিছু শিখবো। আমি কি ক্যামেরা অন করব? জি জি। Yes, sir. হ্যাঁ ভাই, আপনি ভিডিও অন Yes, sir. করতে পারেন এবং স্ক্রিন রেকর্ডারও অন করতে পারেন ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাকে দেখা যাচ্ছে? জি। Yes, sir. আমি ক্যামেরাটা অন করলাম এই জন্য, কারণ এখানে অনেক কিছু আছে যেটা আমাকে বোঝানোর জন্য আমাকে দেখানোটা অনেক প্রয়োজন। ঠিক আছে, এরপরে আমরা স্ক্রিন শেয়ারিং এ অনেক কিছু দেখব। তো আমি চাইবো সবাই হচ্ছে মিউট করবেন, যেন হচ্ছে ক্লাসের মধ্যে কেউ ইন্টারাপ্ট না করে। ঠিক আছে, আর যদি কেউ কিছু বলতে চান বা আপনারা যে আমার সাথে আছেন এটার জন্য হাত তুলতে পারেন। ঠিক আছে, তাহলে হবে কি সাইলেন্টলি আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি রেসপন্স করতেছেন, আপনি বুঝতেছেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তখন আমাকে হাত তুলে অথবা কোয়েশ্চেনটা ডিরেক্ট আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাদের কোয়েশ্চেনে অ্যান্সার দিব। হ্যাঁ, এখন যদি কেউ কথা বলতে চান, আমার কাছে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমরা কি ক্লাসের শেষে কোশ্চেন পর্বটা রাখবো। ঠিক আছে, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আর যারা হাত উঠিয়েছেন যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হাতটা নামায় নিতে পারেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আপনাদের সহযোগিতাই হবে আজকে আমাদের প্রথম হাতিয়ার, আজকে নতুন কিছু শেখা। ঠিক আছে, তো অনেকেই বলে যে আমাদের প্রোগ্রামিংটা অনেক কঠিন, বাট আমি মনে করি প্রোগ্রামিংটা জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা পারি, আমরা যদি কথা বলতে পারি অলরেডি, তাহলে আমরা জানি কিভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। ঠিক আছে, আর ডেটাবেজ আমরা অলরেডি অনেক অনেক ডেটাবেজ নিয়ে কাজ করি, বাট আমরা জানিও না যে এই ডেটাবেজটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা আজকে খুব সুন্দরভাবে বোঝার ট্রাই করব যে প্রোগ্রামিং জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এবং এরপরে আমরা জানবো যে ডেটাবেসটা আসলে কি, ডেটাবেসটা আসলে কি কাজে প্রয়োজন হয়, এবং ডেটাবেসটা আমরা কিভাবে কাজে লাগাই। ঠিক আছে, সো অল আর রেডি? ওকে, যেহেতু সবাই রেডি, তো আমরা কি করতে পারি, হাত তুলতে পারি। ঠিক আছে, ওকে, এটাই হবে আজকে আমাদের হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। ওকে, গুড জব। হাত উঠানোর পরে আমরা নামাই ফেলবো। থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটা আচ্ছা তাহলে স্যার আমি কি একটা স্ক্রিনশট নিতে পারি এখান থেকে? হ্যাঁ স্যার, কেন না, ওকে, থ্যাংক ইউ। অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে আমাদের মূল কাজ শুরু করি। আমার প্রেজেন্টেশনটা এখানে আছে, আপনারা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। ওকে, আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, এখানে জেনারেলি খুবই সাধারণভাবে আমরা প্রোগ্রামিংটা বোঝার ট্রাই করব। তো এখানে আমাদের বলা আছে প্রোগ্রামিং এর ভাষাটি কি। প্রোগ্রামিং এর ভাষা হলো একটি ভাষা যার মাধ্যমে মানুষ কম্পিউটারকে নির্দিষ্ট নির্দেশ বা কমান্ড দিয়ে দেয় কোনো কাজ সম্পন্ন করার জন্য। সো এটা অনেক কঠিন একটা বিষয়, মনে হচ্ছে যে এটা আমাদের মানে কি বললো। তা আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে
আমরা জানি কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না, তাই না? সো যেহেতু কম্পিউটার 0 1 ছাড়া কিছু বোঝে না, আবার আমরা মানুষ, তো আমরা কথা ছাড়া কিছু বুঝি না। আমরা বাংলা ভাষা, কেউ ইংলিশ, কেউ চাইনিজ, কেউ উর্দু। সো তারা কম্পিউটারের সাথে যদি কথা বলতে চায় তাহলে আমাদেরকে কি করতে হবে? 0 1 কথা বলতে হবে। সো কম্পিউটার যতক্ষণ না 0 1 কমান্ড পাবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না। সো আমরা কম্পিউটারকে যতক্ষণ না ইউজ করি, কম্পিউটার নিজে নিজে কোনো কিছু করে না, এটা তো আমরা জানি, তাই না? সো এখন আমরা কম্পিউটারকে কিভাবে নির্দেশ দিলে সে আমাদের ওই কাজটা বুঝে আমাদেরকে আবার আউটপুটটা দিবে, সেটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। তো যখন এই চ্যালেঞ্জটা আসলো তখন আমরা কি করলাম, যে আমাদের ভাষাটাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কি করব, আমাদের ভাষাটা বোঝানোর জন্য এমন একটা মাধ্যম প্রয়োজন যে কি করবে, আমাদের ভাষাটাকে কম্পিউটারকে বোঝাবে এবং ওই অনুযায়ী কাজ করে কম্পিউটারকে দিয়ে কাজ করানোর পরে ওই আউটপুটটা আবার আমাদের ভাষাতেই যেন কনভার্ট হয়। ওকে, সো আমি যদি একেবারেই রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বলি, একজন চাইনিজের সাথে আমি বিজনেস করব, তাকে বলবো যে আমার অনেকগুলো খেলনা প্রয়োজন, সো তুমি এই এই টাইপের খেলনা আমাকে বানিয়ে দিবে, আমি এতদিনের মধ্যে বাংলাদেশে এই খেলনাগুলো আমাকে পাঠাবে, তারপরে এত টাকা আমি তোমাকে দিব, তুমি এইখান থেকে কি করবা এটা তার ব্যাপার, ঠিক আছে? তো এই যে আমি কথাগুলো বলবো তাকে বুঝাবো, সে তো চাইনিজ, সে তো বাংলা বোঝে না, আর আমার তো চাইনিজ আসে না। সো আমাদের দুজনের মধ্যে বিজনেসটা হবে কিভাবে? সে আমার ল্যাঙ্গুয়েজ বোঝে না, আমি তার ল্যাঙ্গুয়েজ বুঝি না। এম আই রাইট? সো এইখানেই মেন প্রবলেম, যে চাইনিজ লোকটা যদি আমাদের কম্পিউটার হয় আর আমি যদি বাংলা ভাষায় কথা বলি, সে তো আমার কথা বুঝে না। তাহলে আমি যে তার কাছ থেকে খেলনাটা চাচ্ছি, সে কত দাম নিবে, কিভাবে আমাকে পাঠাবে, আমি কিভাবে রিসিভ করব, এই বিষয়টা আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি? মাঝখানে এমন একজনকে রাখবো যে চাইনিজ এবং বাংলা দুটোকে ভাষাকেই সে জানবে। ওকে, সো আমরা এটাকে কি বলি? ট্রান্সলেটর, রাইট? সো ট্রান্সলেটর এমন একজন যে কি করবে, চাইনিজটাকেও বুঝবে, আমার কথাটাও বুঝবে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই বিজনেসটা করতে পারি। সো কম্পিউটারকে যদি আমি কোনো কিছু করতে বলি এবং ওখান থেকে আউটপুট চাই, তাহলে অবশ্যই আমায় কি করতে হবে? একজন ট্রান্সলেটর প্রয়োজন হবে। সে এই ট্রান্সলেটরটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি করে? আমার ভাষায় তাকে আমি কমান্ড দেই, প্রোগ্রামিং তখন ওই কমান্ডটাকে 0 1 কনভার্ট করে, 0 1 কনভার্ট করার পরে একটা প্রসেসিং করে, প্রসেসিং করার পরে সে আমাকে একটা আউটপুট দেয়, ওই আউটপুটটাও দেয় 0 1। তখন প্রোগ্রামিং কি করে? ওই 0 1টাকে আমাদের ভাষায় কনভার্ট করে। সো এইখানে ভাষার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের যে ভাষা, এই ভাষাটা হচ্ছে অনেক হাই লেভেল। আমি আপনাকে যেটা বলতেছি সেটা আপনি শুনতেছেন, আবার আপনি আমাকে বললে আমি শুনি, আমি বুঝি। সো আপনি যতক্ষণ না বুঝবেন আমাকে আউটপুটটা দিতে পারবেন না, আবার আমি যতক্ষণ না আপনার কথা বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। সো ব্যাপারটা হচ্ছে বোঝা। তো আমি যদি কম্পিউটারকে এমন ভাবে কমান্ডটা দিতে না পারি যেটা আমি চাই, তাহলে কম্পিউটার আমাকে আউটপুটটা দিতে পারবে না। সো এই জন্য কম্পিউটারের প্রোগ্রামিং এর ভাষাটা শেখা আমাদের জন্য জরুরি, যেন আমি বুঝতে পারি যে কিভাবে কমান্ড দিলে কম্পিউটার আমাকে এই কাজটা আউটপুটটা দিবে। ওকে, সো নির্দিষ্ট একটা নির্দেশ দিলে সে ওই অনুযায়ী কাজ করে আমাকে দিচ্ছে, সে এইটারই উত্তর হচ্ছে এটা, নির্দিষ্ট নির্দেশ বা কমান্ড দেয় কোনো কাজ সম্পন্ন করার জন্য। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমাদের প্রোগ্রামিং এর কিছু ইতিহাস আছে, কিভাবে আমাদের 0 1 থেকে আমরা এই একটা লম্বা জার্নি শুরু করেছি এবং এটা দিয়ে কি কি করা পসিবল হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের প্রথম প্রজন্মের যে মানে প্রোগ্রামিং, সেটা শুরু হয়েছে বাইনারি কোড। বাইনারি মানে কি? বাই মানে 2, তার মানে দুইটা জিনিস আছে, একটা হলো 0 আর একটা 1। এই 0 1 দিয়ে যে আমরা কম্পিউটারকে বোঝাবো, বেসিক্যালি 0 মানে কি? ওখানে কোনো আলো নাই, 1 মানে আমরা আলো দিয়ে বুঝাচ্ছি, তার মানে ইলেকট্রিসিটি থাকলে আমরা 1 বলি, না থাকলে 0 বলি। এই 0 আর 1 দিয়েই আমি কি করতেছি, হার্ডওয়্যারকে বুঝাচ্ছি যে তোমার এই কাজটা করা দরকার। সো ও ওটাকে করে আমাকে সফটওয়্যারের মাধ্যমে আবার আউটপুটটা দিচ্ছে। সো এইটা 1940 সালে শুরু হয়েছিল, যেখানে বাইনারি কোড দিয়ে আমরা কি করতাম, কম্পিউটারকে চালাতাম। যেমন রিমোটে 1 অফ আছে না, বাটনে ক্লিক করলে অফ হয়ে যায়, আবার অন করলে চলে আসে। তো এই যে 1 অফ, এটাও তো 0 আর 1 দিয়ে করা, তার মানে রিমোটটা ভিতরে যে প্রোগ্রামিংটা আছে 0 আর 1 দিয়েই করা হয়েছে, যার কারণে আপনি 1 করলে 1 আসে, যখন হচ্ছে অফ করে দেন তখন অফ হয়ে যায়। ওকে, সো তারপরে দ্বিতীয় প্রজন্মে আমরা কি করলাম,
কোডটাকে আরেকটু সহজ করলাম, কারণ 0-1 আমাদের মনে রাখা অনেক কঠিন, তাই না? তো তখন এই 0-1 কে যেন সহজে মনে রাখা যায়, এটার জন্য আমরা কি করলাম, নির্দেশনামূলক কিছু শব্দ, যেমন N8, তারপরে হচ্ছে DIR, এরকম কিছু শব্দ দিয়ে আমরা বুঝাইলাম যে এই শব্দটা মানে হচ্ছে এতগুলা 0-1-2, 0-1-0-1-0-1 এভাবে সাজানো। সো কয়েকটা শব্দ দিয়ে, কোড দিয়ে আমরা বুঝালাম 0-1 এটা। তো ওটাও অনেক কঠিন ওই শব্দগুলো মনে রাখা। এটাকে আরেকটু সহজ করার জন্য আমরা কি করলাম, 1960 থেকে 80 সালের মধ্যে আমরা কি করলাম, কোবল, বেসিক, সি++, এগুলোর উদ্ভাবন শুরু হলো। এগুলো কি করে, আমাদের যে ওই যে কোডগুলা, ওই কোডগুলোর মাধ্যমে সি প্রোগ্রামিং বা বেসিক, সি++, এই ধরনের প্রোগ্রামিং গুলো বানানো হলো। এইবার তাহলে বুঝেন, 0-1 কে কোড দিয়ে কনভার্ট করলাম, কোডকে সি প্রোগ্রামিং বানালাম, সি প্রোগ্রামিং দিয়ে আমরা 1990 সালে জাভা, পাইথন, ভিজুয়াল বেসিক এই ধরনের সফটওয়্যার গুলো বানানো শুরু করলাম, প্রোগ্রামিং গুলো। ঠিক আছে, তারপরে এই যে 1990 সালের পর থেকে যে আমাদের জাভা, পাইথন আসছে, এগুলোকে আবার রিফাইন করে অনেক শতাব্দী ধরে, মানে আমাদের যে বছর, মানে প্রজন্মগুলা, যে 10 ইয়ার, এখন মোটামুটি প্রায় 30-40 বছর ধরে পাইথন, তারপরে হচ্ছে জাভা, আর এগুলো তৈরি হচ্ছে এবং আরো পাওয়ারফুল বানানো হচ্ছে, যে কত সহজে আমরা প্রোগ্রামিংটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি এবং এ অনুযায়ী আমরা কাজটা করতে পারি। এক সময় দেখা যাবে যে আপনাকে কোড করা লাগবে না, আপনি জাস্ট মুখে বলবেন ও অটোমেটিক কোডে হয়ে যাবে। ঠিক আছে, এখনো আমরা NLP মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ এই কাজটা করি অলরেডি, কমান্ড দেই মুখে। ঠিক আছে, যেমন রোবটকে যখন আমরা কথা বলি সেও কথা বলতে পারে। তার মানে অলরেডি কিন্তু ওই যুগটাতে আমরা চলে আসছি, যে যুগে আমাদের প্রোগ্রামিংটা আর করা লাগবে না, মুখে বললেই প্রোগ্রামিং হয়ে যাবে। ঠিক আছে, সো তারপরও এখনো ওই যুগে এন্টার করতে হলে আমাদের কি করতে হবে, আরো বেশি শিখতে হবে যে পাইথন দিয়ে কিভাবে কাজ করা যায়, আর দিয়ে কিভাবে কাজ করা যায়। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে যাই। প্রোগ্রামিং এর মূল উপাদান, আমাদের যে কোনো প্রোগ্রামিং, সেটা জাভা, সি++, পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি যান, তাহলে এই যে আমাদের কয়েকটা এখানে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এই উপাদানগুলাই কিন্তু প্রয়োজন হয়। যেমন সিনট্যাক্স হচ্ছে, যদি আমি একেবারে রিয়েল লাইফে বলি, যেমন বাংলায় আমরা একটা বাক্যকে কি বলি, বাক্য, দাঁড়িয়ে গেলেই এটা একটা বাক্য। ইংলিশে বলি সেন্টেন্স। ওই সেন্টেন্সটাকে প্রোগ্রামিং এ যখন আমরা লিখবো, প্রোগ্রামিং এর ভাষায়, ওই এক একটা সেন্টেন্সকে আমরা বলি সিনট্যাক্স। ওকে, সো খুবই ইজি জিনিস, আমরা যেটা অলরেডি জানি সেই জিনিসটাই আমরা এখানে শিখেছি বা প্রোগ্রামিং এ শিখবো। তো রিয়েল লাইফে যদি আপনি কথা বলতে পারেন, বিভিন্ন জিনিস যদি আইডিয়া নিয়ে কাজ করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন, তাহলে আপনার জন্য প্রোগ্রামিং খুবই ইজি একটা ব্যাপার। ওকে, সো এরপরে আছে ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবলটা হচ্ছে এরকম যে আমরা যখন কথা বলি, এই কথাগুলো তো হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখেন এখানে আমরা রেকর্ডিং করতেছি, দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু রেকর্ডিং করতেছি। তার মানে আমরা যখন পরবর্তীতে এই ক্লাসটা কেউ যদি মিস করে থাকে, অথবা কোনো একটা জায়গায় যদি সে না বুঝতে পারে, পরবর্তীতে কিন্তু সে এই ভিডিওটা দেখতে পাবে। এই যে ভিডিওটা আমরা কি করতেছি, ছোট ছোট আকারে কি করতেছি, ভেরিয়েবলের ভিতরে ডেটাগুলাকে কনজাস্টেড করে রাখা হচ্ছে, স্টোর করা হচ্ছে, এক কথায় স্টোর করা। ঠিক আছে, তো এটা যদি আমরা রিয়েল লাইফে চিন্তা করি যে হোয়াট ইজ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে কি করা যায়, এটার ভিতরে যে উপাদানগুলো আছে এগুলোকে কিন্তু পরিবর্তন করা যায়। ওকে, যেমন এখন ভিডিও কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সে ধারণ করে একটা স্টোরেজে রাখতেছে, ওই স্টোরেজটাকে আমরা ভ্যারিয়েবল বলতেছি। এখন রিয়েল লাইফে ভ্যারিয়েবলটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ডেটা, যেমন 10 অথবা আমার নাম আসাদুজ্জামান, এই জিনিসটা যদি আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে চাই, তাহলে কম্পিউটারের যে মেমোরি আছে, ওই মেমোরি ছোট্ট একটা জায়গা আমরা কি করব, রেজিস্টার করব যে আমার এই নামটা তোমার কম্পিউটারে রাখো। এই কম্পিউটারে রাখার জন্য আমরা কি করব, নির্দিষ্ট একটা জায়গা খুঁজে নেব, ওই নির্দিষ্ট একটা জায়গার নাম থাকবে, ওই নামটাই হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, তো এটা নির্দিষ্ট একটা সাইজ থাকে, একটা নাম থাকে, একটা অ্যাড্রেস থাকে। সো যদি আপনাদের কখনো সুযোগ হয়, তাহলে আমরা একটা পাইথনের ক্লাস রাখবো, যেখানে আমরা এই সব জিনিসগুলো হাতে কলমে করে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমরা এক্সপ্লোর করব যে আসলে প্রোগ্রামিংটা সহজ জিনিস, কঠিন কিছু না। ওকে, সো ভ্যারিয়েবল আমরা বুঝে গেলাম যে আমরা ডেটা রাখি। এখন রিয়েল লাইফে যদি আপনি ডেটা চিন্তা করেন, তো ধরেন আমার কাছে একটা ওয়াটার বোতল আছে, তাহলে ওয়াটার বোতলটা হচ্ছে ভ্যারিয়েবল, এটার ভিতরে যে পানিটা আছে এটাকে আমরা বলি ভ্যালু।
তার মানে কম্পিউটারের ভিতরে আমরা আসলে এই পানিটাকে রাখতে চাচ্ছি, আর কম্পিউটারের ভিতরে এরকম জায়গা আছে যেখানে আমরা কি করতে পারি, ভ্যালুগুলা রাখতে পারি। তার মানে এই পানিটা যদি আমরা বোতলটা ফেলে দেই, তাহলে মানে মুখটা খুলে দেই, তাহলে কি পানিগুলো পড়ে যাবে না? তাহলে পড়ে যেন না যায় এই জন্য কিন্তু কি আমাদের এখানে আটকানো আছে। তো কম্পিউটার থেকে যেন ডেটাটা বের না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা কি করি, ভ্যারিয়েবলটাকে রাখি। এক কথায় ভ্যারিয়েবল হচ্ছে ডেটাটাকে সংরক্ষণ করা বা ডেটাটাকে রাখা, যেন যে কোনো সময় ওই ডেটাটাকে আমি নিয়ে অন্য জায়গায় মুভ করতে পারি বা অন্য কোনো কাজে লাগাতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে ডেটা টাইপ। তা আমরা কম্পিউটারে দেখেন আপনাদের সামনে একটা কিবোর্ড থাকবে, কিবোর্ডে যত কিছু আপনি ইনপুট দিতে পারেন সেটাই তো আমরা আসলে কম্পিউটারে সংরক্ষণ করি, তাই না? তো কম্পিউটারের কিবোর্ডে যতগুলা জিনিস আছে এগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ওকে, তো তিন ভাগের মধ্যে একটা হচ্ছে A to Z, আর একটা হচ্ছে 0 থেকে 9। তার মানে একটা হলো অ্যালফাবেট আর একটা হচ্ছে নাম্বার 0 থেকে 9। এই দুইটা টাইপের বাইরে এমন এখন @ হতে পারে, হ্যাশ হতে পারে, তারপরে কমা হতে পারে, স্পেস হতে পারে, যত কিছু আছে 0 থেকে 9 এবং A to Z এর বাইরে যত কিছু আছে এগুলোকে আমরা বলবো কি, স্পেশাল ক্যারেক্টার। ওকে, তাহলে আমাদের পুরো ডাটা যদি আমরা চিন্তা করি, তাহলে পুরো ডাটাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আলফাবেট আর একটা হচ্ছে কি 0 থেকে 9। তো 0 থেকে 9 যেটা, এটাকে আমরা বলি কি, নাম্বার। নাম্বারটাকে বলা হয় নিউমেরিক। ওকে, এই ওয়ার্ডটা আপনারা সামনে গেলে অনেক পাবেন, নিউমেরিক বা নাম্বার। ওকে, আর A to Z কে বলা হয় আলফা। তার মানে আলফা নিউমেরিক যদি হয়, তার মানে কি, আলফা মানে A to Z আর নিউমেরিক মানে হচ্ছে 0 থেকে 9। তাহলে এই নাম্বার প্লাস হচ্ছে আলফা, এই দুটাকে মিলে আমরা যদি একসাথে অনেক কিছু করতে চাই, তখন আমরা ওটাকে বলি স্ট্রিং ডেটা। স্ট্রিং ডেটার ভিতরে আমার সবকিছু চলে আসে, আমার পৃথিবীর যা কিছু আছে সবকিছু স্ট্রিং। আর স্ট্রিং একদিকে আর নাম্বার আর একদিকে। 0 থেকে 9 হচ্ছে কি, নাম্বার, আর স্ট্রিং হচ্ছে কি, পৃথিবী যা কিছু আছে আপনার কিবোর্ডের ভিতরে যা আছে সবগুলোকে স্ট্রিং এর ভিতরে নিয়ে আসতে পারবেন, এমনকি নাম্বার সহ। আর নাম্বার নিজে একটা জিনিস, কারণ নাম্বারকে আলাদা করার কারণটা কি, কারণ নাম্বারকে যোগ বিয়োগ গুণ ভাগ আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু আপনি আমার নামটাকে কি গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন? পারবেন না। তার মানে স্ট্রিং ডেটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে একটু প্রবলেম ফেস করি, কিছু কাজ করা যায় কিছু কাজ করা যায় না। কিন্তু নিউমেরিকে আমরা অ্যারিথমেটিক অপারেশন গুলা করি। অ্যারিথমেটিক অপারেশন বলতে কি বোঝায়, যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার, তারপরে আপনার ফ্লোর ডিভিশন, এই ধরনের, তারপরে রিমাইন্ডার। রিমাইন্ডার বলতে আমরা বুঝাই ভাগশেষ। ঠিক আছে, এই ধরনের অনেক অপারেটর আছে যেগুলোর কাজগুলো আমরা খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, এজন্য আমরা প্রাথমিকভাবে দুইটা ডেটা টাইপে কনভার্ট করি, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, এখন নাম্বারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দশমিক নাম্বার আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা বলতে যেটাতে দশমিক নাই, ভগ্নাংশ যেটা, সেটাকেই আমরা দশমিক সংখ্যা বলি। তার ওটাকে বলতেছি কি, ফ্লোট। যেটা দশমিক সংখ্যা ওটাকে বলি ফ্লোট, আর যেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি এটাকে বলি ইন্টিজার। তার মানে আমরা এখন ডাটা টাইপ কয় ভাগে ভাগ করলাম, তিনটা। একটা হচ্ছে স্ট্রিং, যেটাতে সব কিছু আসতে পারে, আরেকটা হচ্ছে নাম্বার, নাম্বারের মধ্যে দুইটা, একটা হলো ইন্টিজার যেটাতে দশমিক থাকবে না, আর আরেকটা হচ্ছে দশমিক থাকবে। তো দশমিক যেটা থাকবে ওটার নাম হচ্ছে ফ্লোট, যেটাতে দশমিক থাকবে না সেটার নাম ইন্টিজার, আর সব কিছু মিলে যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্রিং। তার মানে আমাদের যে ডেটাগুলো আছে এগুলোকে সংরক্ষণ করার সময় অবশ্যই আমাদেরকে এই ডেটা টাইপ গুলো খেয়াল রাখতে হবে, কারণ আমরা যদি একটা নামের সাথে 10 দিয়ে যোগ করতে চাই, পসিবল? কারণ দুইটা ডেটার টাইপটা আলাদা, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে নাম্বার। নাম্বারকে নামের সাথে যোগ করতে পারবো না, কিন্তু দুইটা নাম্বারকে আমরা ঠিকই যোগ করতে পারি। 10 আর 15 যোগ করলে 25 মানে 25 হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু একটা নাম যদি বলি যে আমার নাম আসাদ, আর যোগ করলাম 15, তাহলে আসাদ 15 করা পসিবল না। তো এটার কোনো মিনিং আসে না। এই জন্য আমরা কি করি, ডেটা টাইপ গুলাকে খেয়াল রাখি, কারণ আমরা একটা পুরো সফটওয়্যার যখন বানাতে যাই তখন আমাদের কিছু ক্যালকুলেশন থাকবে, কিছু থাকবে আমার ডেটা গুলাকে দেখানো। তো ডেটা গুলাকে দেখানোর সময় আমরা স্ট্রিংটা দেখাই, আর ক্যালকুলেশন করার সময় যোগ বিয়োগ গুণ ভাগ তখন নাম্বার। এই জন্য আমাদের ডেটা টাইপটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এরপরে হচ্ছে অপারেটর। অপারেটর বলতে আমরা গণনা, তুলনা, এই ধরনের কাজগুলো করে থাকি। তো আমরা যদি খুব সহজে দেখতে চাই, আপনারা যদি চান যে এক্সপ্লোর করবেন, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, এটা অনেক পপুলার একটা ওয়েবসাইট, W3 স্কুল।
এটা যদি সার্চ করেন তাহলে পাবেন। এই W3 স্কুলে যাওয়ার পরে ক্লিক করবেন, করার পরে দেখবেন এই যে পাইথন। পাইথনে আসলে আপনি আমাদের এই যে যা কথা বললাম সবগুলো এখানে আছে। দেখেন এই যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল অনেক বড় একটা জিনিস। এই যে ভ্যারিয়েবল নেম কিভাবে লিখতে হয়, ঠিক আছে, তারপরে ভ্যারিয়েবলের অ্যাসাইন কিভাবে, মাল্টিপল ভ্যালু কিভাবে রাখতে হয়, এই যে আমরা ভ্যালু গুলা রাখতেছি, অরেঞ্জ রাখতেছি, বানানা রাখতেছি, চেরি রাখতেছি XYZ এর ভিতরে, এগুলো আমরা শর্টকাটে আরেকদিন আলোচনা করব, অথবা আমরা চেষ্টা করবো একটা বুট ক্যাম্প দেওয়া যেখানে আপনারা পাইথনটা ইজিলি 2-3 দিনে শিখে ফেলতে পারেন। ওকে, তারপরে প্র্যাকটিস করতে করতে আপনারা অ্যাডভান্সে যাবেন। এরপরে হচ্ছে ডেটা টাইপ। আমরা একটু আগে বললাম যে আমাদের ডেটা যেগুলো আছে এগুলো প্রাথমিকভাবে আমরা স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, অনেক ধরনের ডেটা আছে। বাট আপনাদের এখন প্রয়োজন হবে মাত্র এই তিনটা, ঠিক আছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। এরপরে আমরা এখানে কি দেখলাম, আমাদের এখানে অপারেটর নিয়ে কথা বলেছে। তা আমরা এখানে অনেকগুলো অপারেটর আছে, আমরা অপারেটর গুলো যদি দেখি, এখানে অ্যারিথমেটিক অপারেটর আছে। আমরা বললাম না যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে দেখেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, তারপরে হচ্ছে আমরা এটাকে কি বলি, এক্সপোনেনশিয়াল বা পাওয়ার, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। আমি যদি একটা ম্যাথ করে দেখাই, এই যে এইটা দেখলেই আপনারা বুঝবেন, খুব ইজি, ঠিক আছে। দেখেন এক্স এর ভিতরে আমরা 15 রেখেছি, তার মানে এক্স এর ভ্যালু 15 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা যদি যোগ করি 15 আর 4, তাহলে আমরা প্রিন্টের মাধ্যমে কি করি, আউটপুটটা দেখতে পাই যে এইটা যোগ করলে কি হবে। তো ডান দিকে দেখেন আমার আউটপুটটা দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা এটাতে যোগ করতেছি, এই যোগটা আমার কি হবে, 19 এখানে আসতেছে। ওকে, আর যদি আমরা বিয়োগ করি তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 11, তাই না, 11 চলে আসছে। গুণ করলে কি হবে, 15 আর 4, 4 15 60, 60, তাহলে এই যে দেখেন 60 চলে আসছে। ওকে, ভাগ করলে কি হবে, আমরা দশমিক পাবো, 4 4 16 হয়, তাহলে 4 4 যাইতে পারবো না, তাহলে 3 4 12, তাহলে 3 আসবে আর 0.75। তাহলে এটাকে আমরা বলতেছি কি টাইপ, এটাকে আমরা বলতেছি ফ্লোট, দশমিক আছে। আর এই যে আমাদের 3, এটাকে আমরা বলবো ইন্টিজার। ওকে, আর এটা কি বলতেছে, রিমাইন্ডার, রিমাইন্ডার। আচ্ছা, ভাগ করলাম, এটা কি আসলো, দশমিক, 3.75। আর যখন আমরা এক্স রিমাইন্ডার ওয়াই, মানে এটাকে বলা হয় মডুলাস। এই মডুলাসের, মডুলাস বলতে কি বোঝায়, আমরা যে কোনো একটা জিনিসকে ভাগ করলে ভাগশেষ যেটা থাকে সেই ভাগশেষটা বের করতে। তাহলে আমরা 15কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমার ভাগশেষ কত থাকবে, 3। কারণ 3 4 12, 12-র পরে 15 পর্যন্ত আমার ডিফারেন্স কত, 3। তার মানে আমার একবারে বের করে ফেলতেছি এই অপারেটরের মাধ্যমে যে এক্স কে ওয়াই দিয়ে ভাগ দিলে ভাগশেষ হবে 3। ওকে, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বা পাওয়ার। এটার মানে হচ্ছে আমরা যে ওয়াই টু দি পাওয়ার এক্স আমরা দেখি না, বা এক্স টু দি পাওয়ার ওয়াই, এটাই হচ্ছে প্রোগ্রামিং এইভাবে করে, এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স ডাবল স্টার ওয়াই, মানে এক্স এর উপরে ওয়াই আছে। তার মানে 4 টু দি পাওয়ার না, 15 টু দি পাওয়ার 4, এক্স যেহেতু বামে আছে তাহলে 15 টু দি পাওয়ার 4। তাহলে 15কে যদি 4 বার গুণ করেন, 15 15 15 15, দেখবেন এই ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, ডাবল স্ল্যাশ মানে ভাগ। আমরা প্রোগ্রামিং এ ভাগ বলতে বোঝাই এটা, আমরা যেটাকে ওই যে মাঝখানে একটা বার, উপরে ফোঁটা, নিচে ফোঁটা, ওটাই এখানে হচ্ছে বার মানে স্ল্যাশ। আর যেটা আমরা গুণ করি এখানে হচ্ছে স্টার, ঠিক আছে। প্রোগ্রামিং এ স্টারটাকে গুণ হিসেবে দেখি। তাহলে ডাবল স্টার হয়ে গেলে এটা হয়ে যাবে পাওয়ার, বামে যে আছে সে হচ্ছে কি, বেজ, আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, আর এখানে কি আছে, এক্স ডাবল স্ল্যাশ ওয়াই। এটার মানে হচ্ছে এক্স কে আমি ওয়াই দিয়ে ভাগ করব, বাট দশমিক চাই না। ডাবল স্ল্যাশ মানে কি, ফ্লোর ডিভিশন, আমাকে দশমিকের আগ পর্যন্ত দাও। তাহলে দেখেন এখানে 3.75 আসছিল, এখন আসছে 3, তার মানে দশমিকের পরে যা ছিল এটা সে কেটে ফেলছে। তার মানে ডাবল স্ল্যাশ দিলে আমরা কি পাবো, শুধু ইন্টিজার টুকু পাবো। ওকে, তো এই ধরনের অনেক অপারেটর আছে, এটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর, এই 7টা অপারেটরকে। ওকে, এরপরে আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, আমরা এটা না বুঝি, ঠিক আছে। কম্পারিজন অপারেটর, অবশ্যই আপনারা এটা দেখেছেন। এখানে আমাদের 6টা অপারেটর আছে। এটার মানে হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ওকে,
আচ্ছা, আমার নেট কি কানেকশন পাচ্ছি? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, সরি, আমার হচ্ছে নেটে একটু প্রবলেম হয়েছিল। ওকে, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। ইয়া, সো হয়েছে ভাইয়া। দেখা যাচ্ছে, রাইট? ওকে, জি। কেউ কিছু বলছিলেন? আচ্ছা, কেউ কি কিছু জিজ্ঞাসা করবেন? হাত তুলেছেন যারা? আচ্ছা, কেউ কিছু বললে মাইকটা অন করে বলতে পারেন। ওকে, মাইক খুলতে দেয় না। আচ্ছা আচ্ছা। স্যার W3 স্কুলে ওই অ্যারিথমেটিক ওগুলো একটু আরেকবার দেখাবেন স্যার, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। ভাইয়া একটু প্রথম থেকে বোঝালে ভালো হতো, আমি তখন ছিলাম না, আমার জয়েন হতে একটু সময় লাগতেছিল, সেজন্য আমি প্রথম থেকে থাকতে পারি নাই। আচ্ছা, আমাদের এই সময়টা লিমিটেড, যার কারণে possible না। ভাইয়া বলতে একটু বুঝে দিত। হ্যাঁ, এখানে আমরা দেখেন, প্রিন্ট মানে হচ্ছে এখানে শো করবে, প্লাস মানে হচ্ছে যোগ করবে, 15 আর 4 যোগ করে যেটা হয়, বিয়োগ করলে যেটা হয়, গুণ করলে যেটা হয় সেটা 3 নম্বরে, ভাগ করলে এটা আসবে। আর এটা হচ্ছে ভাগশেষ। ওয়াই যদি এক্স কে ভাগ করে, তার মানে 15 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 3। আর এক্স কে এক্স টু দি পাওয়ার ওয়াই মানে 15 টু দি পাওয়ার যদি 4 করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা এটা। আর ডাবল স্ল্যাশ মানে হচ্ছে আমার দশমিকটা আসবে না। ওকে, সো আমরা একবার শুধু একটা স্ল্যাশ দিলে আমাদের আউটপুট আসবে এরকম, আর যদি ডাবল স্ল্যাশ দেই তাহলে এই যে দশমিকের পরে যেটুকু আছে এটুকু আসবে না। ওকে ওকে, সো আমরা নেক্সট অপারেটরে যাই। আমরা আসবো কম্পারিজন অপারেটর। তো এই ধরনের অপারেটর কি করে, আমাদেরকে ট্রু ফলস এই ধরনের আউটপুট দেয়। তো এটা হচ্ছে ইকুয়াল, ডাবল ইকুয়াল যখন থাকবে তখন আমরা বলবো এটা ইকুয়াল অপারেটর। আর একটা যখন ইকুয়াল থাকবে তখন এটা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ডান দিকেরটা বাম দিকের ভিতরে ঢুকাচ্ছে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 5। ওকে, তো আমরা যদি এরকম করতাম যে ওয়াই ইকুয়াল এক্স, এটার মানে হচ্ছে এক্স আর ওয়াই ইকুয়াল না। ম্যাথমেটিক্সে এটাকে আমরা বলি ওয়াই এক্স এর সমান, বাট প্রোগ্রামিং এ এটা হচ্ছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভিতরে আছে। তার মানে এখন যদি ওয়াই কে আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন এখানে ট্রু আসবে, কারণ ওয়াই এর ভ্যালু 5। ঠিক আছে, দেখেন ট্রু আসছে, তার মানে ওয়াই আর এক্স সমান সমান। তো আমরা যদি কম্পেয়ার করি যে দুইটা সমান কিনা, তাহলে আমাদের দুইটা ইকুয়াল দিতে হবে। আর যদি আমরা চাই যে ডান দিকেরটা বামের ভিতরে ভ্যালু হিসেবে আসবে, তাহলে আমরা করব ওয়াই অ্যাসাইন এক্স। তার মানে হচ্ছে এক্স ওয়াই এর ভিতরে ভ্যালু হিসেবে চলে যাচ্ছে, তার মানে ওয়াই এর ভ্যালুও 5। সো আমরা এটা আগে ছিল এরকম, তাহলে আমরা আবার চলে যাই। তাহলে আমরা এখানে অপারেটরটা বুঝছি, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটার মাধ্যমে বুঝি যে ডান দিকেরটা হচ্ছে ভ্যালু আর বাম দিকেরটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি করে, ভ্যালুগুলোকে স্টোর করে। যেমন গ্লাস, গ্লাস কি করে, আমার পানিকে, হ্যাঁ পানি হচ্ছে রাখে, তার মানে পানিটা হচ্ছে আমার ভ্যালু আর গ্লাসটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। ঠিক আছে, ওইরকমই এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল আর 5টা হচ্ছে তার ভ্যালু। ওকে, সো ওয়াই সেম, ওয়াইও এরকম, ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল আর 3 হচ্ছে ভ্যালু। এখন এক্স ডাবল ইকুয়াল ওয়াই, এটার মানে হচ্ছে আমরা চেক করতেছি এক্স আর ওয়াই এর ভ্যালু সমান কিনা। এখানে খেয়াল করবেন এখানে দুইটা ইকুয়াল দেওয়া আছে, দুইটা ইকুয়াল মানে হচ্ছে দুইজনকে কম্পেয়ার করতেছি। আমরা বলি না যে অমুকের ছেলেকে দেখো প্লাস পেয়ে গেছে, তার মানে আপনার সাথে ওই যে ছেলেটা কম্পেয়ার করতেছে, তো কম্পারিজনে কি আসতেছে, ফলস আসতেছে, কারণ আপনি ওই ছেলেটা সমান হইতে পারতেছেন না, এজন্য আপনার বাবা মা আপনাকে কম্পেয়ার করতেছে। সো ওই যে কম্পারিজন, ওই কম্পারিজনটা করি আমরা এই ডাবল ইকুয়াল দিয়ে। ওকে, আর যদি দুইটাকে চেষ্টা করি যে দুইটা যেন সমান না হয়, তাহলে আমরা বলবো যে নট ইকুয়াল। এটার মানে হচ্ছে দুই দিক সমান না। তো দুই দিক যদি সমান না হয় তখনই এটা ট্রু হবে, আর যদি দুই দিক সমান হয়ে যায় তখন এটা ফলস হবে। ওকে,
আর এটার মানে হচ্ছে গ্রেটার, গ্রেটারটা কোন দিকে, বাম দিকেরটা। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে ট্রু, না হলে ফলস। তাহলে দেখেন এক্স কি ওয়াই থেকে বড়, ইয়েস, তার মানে এটার ভ্যালু ট্রু। ওকে, আর যেহেতু এক্স আর ওয়াই সমান না এর জন্য ফলস আসছে। আর যেহেতু আমরা এখানে বলছি কম্পেয়ার করো যে দুইজন সমান না, তো দেখতেছে কম্পেয়ার করে যে দুইজন আসলেই সমান না, এজন্য এখানে ট্রু আসছিল। ঠিক আছে, আর পরেরটাতে আমরা দেখতেছে চাচ্ছিলাম যে এক্স কি ওয়াই থেকে বড় কিনা, তো এক্স ওয়াই থেকে বড়, যার কারণে এখানে ট্রু আসছে। এখন আমরা চেক করব যে এক্স কি ওয়াই থেকে ছোট কিনা, কারণ এই চিহ্নটা আমরা কি করছি, উল্টে দিছি। তার মানে এখন ওয়াই বড়, এক্স ছোট, বাট আলটিমেটলি ওয়াই এক্স এর থেকে বড় না, যার কারণে এটা আউটপুট আসছে কি, ফলস। ওকে, এখন আমরা ডাবল ডাবল হচ্ছে এখানে অপারেটর, সেটা হচ্ছে একটা হলো গ্রেটার দ্যান অর ইকুয়াল, হয় বড় হইতে হবে এক্স কে অথবা ওয়াই সমান হইতে হবে, এই দুটা যে কোনো একটা হলে আমরা ট্রু হবে, আর না হলে ফলস। ওকে, তো দেখেন এক্স অলরেডি ওয়াই থেকে বড়, যার কারণে এটা ট্রু আসবে, তাহলে সমান হওয়ার কোনো চান্স নাই। আবার এখানে উল্টাটা করছে যে এক্স যদি ওয়াই থেকে কি হয়, ছোট অথবা সমান হয়, তাহলে এক্স আর ওয়াই তো সমান না, মানে 5 আর 3 সমান না, আবার ওয়াই এক্স এর থেকে বড়ও না, এজন্য এটা ফলস। তো দেখেন এখানে ফলস আসছে। তো এগুলোকে আমরা বলি কম্পারিজন অপারেটর, মানে আমরা কম্পেয়ার করি দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তো এইভাবেই আমরা কি করতে পারি, চেক করতে পারি যে আমার বয়স 18 থেকে বড় হলে বা সমান হলে আমরা ভোট দিতে পারবো, না হলে পারবো না, এরকম একটা সফটওয়্যার বানাই ফেলতে পারি। ওকে, সো আমরা যদি এরকম করি যে ইফ, মানে আমাদের একটা ইয়ে আছে কন্ডিশন, এটা আমাদের নেক্সট টপিকই আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা আমরা এইটার মাধ্যমেই করতে পারি। ঠিক আছে, তো কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে বোঝায় ইফ, যদি আমার এটা হয় তাহলে ওটা। তা আমরা যদি বলি যে ইফ এক্স ওয়াই থেকে বড় অথবা সমান হয় 18, তাহলে আমরা বলবো ইউ ক্যান ভোট। ওকে, প্রিন্ট করব, ডাবল কোটেশন দিব, ইউ ক্যান ভোট। ওকে, আমরা ইলস দিব, তারপরে আমরা প্রিন্ট করতে পারি। এটা একটা ছোট্ট সফটওয়্যার বলা যায়, যেটা আপনারা তৈরি করতে পারেন। ইউ ক্যান নট ভোট। ওকে, ইউ ক্যান নট ভোট, তার মানে আপনি যদি 18 বছরের উপরে হন, আমরা ধরে নিলাম এক্স হচ্ছে আমার বয়স। ঠিক আছে, আচ্ছা, এক্স না দিয়ে আমরা এখানে নাম দেই এজ। ঠিক আছে, আমরা যদি এখানে বলি এজ যদি 18 থেকে সমান অথবা বড় হয় তাহলে আমরা বলবো ইউ ক্যান ভোট, আর যদি বড় না হয় ইলস এর কারণে সে বলবে ইউ ক্যান নট ভোট। তা আমার বয়স কত এখন দেওয়া হচ্ছে 5, আমি কি ভোট দিতে পারবো? অবভিয়াসলি নট। তাহলে দেখেন আমার আউটপুটে আসবে ইউ ক্যান নট ভোট, ইউ ক্যান নট ভোট। কিন্তু এটার ভ্যালু যদি এখন 50 করে দেই, আমি কিন্তু আর কিছু চেঞ্জ করিনি, আমি কিন্তু কম্পিউটারকে বলে দিছি যে তুমি এই লজিক অনুযায়ী আমাকে আউটপুটটা দিবা। ঠিক আছে, তা আমি লজিক বলে দিয়েছি আর আমার ভ্যালু দিয়ে দিয়েছি। এখন যদি রান করি তাহলে দেখবেন ইউ ক্যান ভোট, কারণ আমি বলছি 18 থেকে বড় অথবা সমান, তা আমি তো 50 কি 18 থেকে বড়, সো ইউ ক্যান ভোট। তো এটাকে বলা হয় কন্ডিশনাল, আর কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, যে আমার কন্ডিশন ট্রু হয়েছে এটার জন্য আমি একটা স্টেটমেন্ট দিলাম যে হ্যাঁ ইউ ক্যান ভোট। আর যদি এটা ফলস হইতো, ফলস মানে কি, আমরা একটু আগে চেক করলাম ট্রু আর ফলস, সো এইটা থেকে এই যে এইটুকুর মাধ্যমে আমরা দুইটা অ্যান্সার পাই, হয় ট্রু না হয় ফলস। এটাকে বলা হয় বুলিয়ান ডেটা টাইপ। ঠিক আছে, সো আমাদের ডেটা টাইপে ওই যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, এগুলোর বাইরেও আরো ডেটা টাইপ আছে, তার মধ্যে বুলিয়ান একটা। ঠিক আছে, তো যদি আমার ট্রু হয় তাহলে সে এটা করবে, আর যদি ফলস হয় তাহলে ইলজে আসবে এবং এটা আউটপুট দিবে। সো যারা একেবারে নতুন তাদের ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই ইজি জিনিস। আমরা আরেকদিন সময় পেলে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো যে এইখান থেকে আরো কত কিছু করা যায়। ওকে, সো আমরা একটু আগে প্রিন্ট করা শিখছিলাম যে প্রিন্ট ইকুয়াল, আচ্ছা প্রিন্ট করে আমরা বলতে পারি এই এজটাকে প্রিন্ট করতে পারি এজ, তাহলে আমাকে বলে দিবে এজ এর ভ্যালু কত। ঠিক আছে, দেখেন এজ এর ভ্যালু কত, 50 না, তো ও আমাকে 50 বলতেছে। ওকে, সো আমরা যদি এরকম করি যে আমরা চাই 1
এরপরে আমরা 2 প্রিন্ট করতে চাই, 3 প্রিন্ট করতে চাই, 4 প্রিন্ট করতে চাই, 5 প্রিন্ট করতে চাই। 1 2 3 4 5। আমরা যদি এখন প্রিন্ট করি দেখবেন 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তা আমরা যদি এরকম চাই যে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে কিভাবে করব? আমাদের জন্য এতবার কি প্রিন্ট লেখা পসিবল? অনেক কষ্ট হবে না? তো এইটাকে শর্ট করার জন্য আমরা ইউজ করি ফর অথবা লুপ, ঠিক আছে। তার মানে একই ধরনের কাজ বারবার করার জন্য আমরা কি করি? লুপ ইউজ করি। তাহলে এই যে দেখেন আমাদের এখানে লুপ দেওয়া আছে। লুপ মানে পুনরাবৃত্তি করা, একটার পর একটা কাজ করা। তো এখন দেখেন আমি 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 একই ধরনের কাজ বারবার করতেছি। এটাকে বলা হয় কি? লুপ, মানে বারবার। তো বাস্তব জীবনে যদি আপনি লুপ চিন্তা করেন তাহলে লুপটা কিরকম? ধরেন আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, স্কুলে যাই, পড়াশোনা করি, আবার বিকালে খেলাধুলা করি, রাতে পড়াশোনা করি, খাওয়া দাওয়া করি, ঘুমায় যাই, আবার পরের দিন সেম রুটিন। তার মানে সূর্য প্রতিদিন উঠতেছে, আপনিও প্রতিদিন উঠতেছেন, তারপর স্কুলে যাচ্ছেন, আবার কাজ করতেছেন, আবার খাওয়া দাওয়া করতেছেন, আবার ঘুমায় যাচ্ছেন। তার মানে আপনার লাইফটা পুরোটা লুপের মধ্যে চলতেছে, কিন্তু ডেট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার বয়সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার দেখতে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, বাট আপনি কিন্তু লুপের ভিতরে আছেন। এমন কোনো দিন হয়েছে যে আপনার সূর্য উঠে নাই? হয়েছে? হয় নাই। তো এই যে সূর্যটা উঠতেছে অস্ত যাচ্ছে, এটাও কিন্তু একটা লুপ। তার মানে বারবার একই ধরনের কাজ করতেছি। তো প্রতিদিন যখন সূর্যটা অস্ত যায় আমাদের কিন্তু দিনটা চেঞ্জ হয়ে যায়, আমাদের তারিখটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু সূর্য কি জানে যে আমি ওই যে সূর্য ডুবে যায় এরপরে যে আমরা ডেটটা চেঞ্জ করি? সূর্য কিন্তু জানে না। তার মানে আমরা চাইলে একটা কাজ বারবার করাতে পারি। এইটা করার জন্য আমরা কি করি? লুপ ইউজ করি। এই ধরনের লুপ হচ্ছে দুইটা আমরা পাইথনে ইউজ করি, একটা হলো হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে ফর লুপ, ঠিক আছে। তো আমরা এই ধরনের দুইটা লুপ ইউজ করি। আমরা চাইলে আপনাদেরকে কোডিং এ দেখাই দিতে পারি যে হোয়াইল লুপ কত মজা, ঠিক আছে। 5 হয়, আমি 5 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছি। 5 যদি কি হয়? বড় হয় অথবা সমান হয় 0, তাহলে 0 পর্যন্ত সে প্রিন্ট করবে। প্রিন্ট কি করবে? এটা প্রিন্ট করবে। কিন্তু এখন দেখেন এই 5টা আমার কি ভ্যারিয়েবলের ভিতরে নাই, যার কারণে আমি একে চেঞ্জ করতে পারবো না। তো এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব? ভ্যারিয়েবল ইউজ করব এক্স, আর এখানে এক্স এর ভিতরে আমরা ভ্যালুটা রেখে দিব কত? ধরেন 5। আর এইটা আমার আপাতত প্রয়োজন নয়, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে এক্স কে প্রিন্ট করো, সে দেখবেন বারবার 5 প্রিন্ট করতেছে এবং প্রিন্ট করতেই আছে, করতেই আছে, ঠিক আছে। ওকে, আমাদের এটা অনেকটা আসলো। এই যে দেখেন 5 প্রিন্ট করতেই আছে, তার মানে কি? এই যে সূর্য, সূর্য উঠতেই আছে, অস্ত যাইতেই আছে। দেখেন আমার, দেখেন 5 প্রিন্ট হইতেই আছে, এ পর্যন্ত যান, যত যাবেন প্রিন্ট হইতেই থাকবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় অসীম লুপ। তা আমরা অসীম লুপের দরকার নাই, আমরা কি করব? সসীম। দেখা যাচ্ছে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা যেগুলো সেগুলো প্রিন্ট করব। সেগুলো করার জন্য কি করব? তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপার আছে, সেটা করবে x = x - 1। এটা যদি করি তাহলে কি হবে? লুপটা এক সময় গিয়ে চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটি কিভাবে ঘটে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাচ্ছি। তো দেখেন 5 4 3 2 1 0 এটা প্রিন্ট হচ্ছে, ওকে। সো আমরা যদি চাই যে এটাকে 50 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে দেখবেন প্রথমে 50 আসতেছে, 59, এভাবে করে 0 পর্যন্ত প্রিন্ট করতেছে, ওকে। দেখেন 0 পর্যন্ত প্রিন্ট করলো 50 থেকে শুরু করে। তা আমরা কি করছি? মাত্র 3 লাইন কোড দিয়ে আমরা কি করতে পারছি? 50টা লাইন প্রিন্ট করছি। আমরা চাইলে 100 লাইনও করতে পারি, খালি এখানে ভ্যালু চেঞ্জ করবো, 500 করে দিলে 500 পর্যন্ত প্রিন্ট হবে, ওকে। তার মানে লুপ কতটা পাওয়ারফুল জিনিস দেখেন, আপনাকে 500 পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে, উপর থেকে নিচের দিকে আসতেছেন। এই অর্ডারটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার, ওকে। সবাই কি ক্লিয়ার? ওকে। তো এটা কিভাবে কাজ করে? প্রথমে সে চেক করে যে এক্স এর ভ্যালু 0 থেকে বড় কিনা। তো 500 কি 0 থেকে বড়, সো ভিতরে ঢোকে, প্রিন্টের কাজ হচ্ছে প্রিন্ট করা। তার মানে এক্স এর ভ্যালু কত? 500, সে 500টাকে প্রিন্ট করলো। এরপরে কি করবে? এক্স এর কাজ এখানে বলা হয়েছে যে তুমি কি করো? 500 থেকে 1 বিয়োগ দাও। তাহলে 500 থেকে বিয়োগ দিলে সে এক্স এর ভ্যালু আপডেট করে, এক্স এর ভ্যালু কি করে? এই 499, এইটা ভ্যালু আবার এক্স এর কাছে আসে। আসার পরে আবার চেক করে যে 499 কি 0 থেকে ছোট কিনা। তো বলে ছোট, তার মানে কন্ডিশন সত্য, ভিতরে ঢুকবে, ঢোকার পরে এক্স কে প্রিন্ট করবে 499। এভাবে করে সে করতে করতে যখন 0 চলে আসবে
তখন 0 প্রিন্ট করবে, যখন -1 হবে তখন আর কন্ডিশনটা ফলস হবে, তাই এটা আর কাজ করবে না। সো এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কি করতে পারেন, অনেক কঠিন কিছু একেবারে 0 থেকে করে। এখন আপনি যদি চান যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করব 500 থেকে, 500 না 50 থেকে দেই, তাহলে আপনাদের ভালো লাগবে। তা আমি তখন কি করবো, 2 2 করে মাইনাস করব। ওকে, তাহলে দেখবেন আমাদের জোড় সংখ্যাগুলো চলে আসতেছে। দেখেন 50, 48, 46। তার মানে প্রোগ্রামিং কত ইজি একটা জিনিস, চাইলে আপনি জোড়, চাইলে আপনি বিজোড় আপনি বের করতে পারেন। ঠিক আছে, তো আমরা লুপটা বুঝে গেলাম। আমরা চাইলে ফর লুপ দিয়ে এটা আরো ইজিলি করতে পারি। এখানে কয় লাইনের কোড ছিল, 1 2 3 4 লাইনের কোড ছিল। আমরা ফর লুপ দিয়ে কিভাবে করতে পারি, ফর আই ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট বলে দিলাম কত পর্যন্ত, 50, তাই না? তাহলে আমাকে লিখতে হবে 51, কারণটা বলে দিচ্ছি, আর প্রিন্ট করে দিব, বলবো যে প্রিন্ট করো আই। ঠিক আছে, তো দেখেন আমার সে অটোমেটিক 0 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করে দিবে। ঠিক আছে, 0 থেকে 50। তাহলে আমার এখানে কয় লাইন কোড লাগলো, মাত্র 2 লাইন। হোয়াইল দিয়ে করলাম 4 লাইন, আর এখানে ফর দিয়ে করলাম 2 লাইন। এভাবে আপনি চাইলে পুরো একটা প্রজেক্টকে অল্প কিছু কোড দিয়ে আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করতে পারেন, খুবই ইজি। আপনাদের কাছে কি অনেক মজা পাচ্ছেন না? আচ্ছা, আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা আপনাকে একটা ক্যালকুলেটর বানানো শিখাই। পাইথন অনলাইন কম্পাইলারে যাই, আপনারা চাইলে এটা আপনাদের ব্রাউজার থেকে ইউজ করতে পারেন। পাইথন অনলাইন কম্পাইলারে যাবেন, এখানে যাবেন, আমার কোডটাকে আপনার স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে ভালো লাগবে। ঠিক আছে, এখানে সবই থিওরিটিক্যাল ছিল, বাট আমি কোডিং করে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে এটা আসলে অনেক ইজি জিনিস। আপনারা চাইলে রিয়েল লাইফের সাথে এটাকে অ্যাড করে আপনারা শিখে ফেলতে পারেন। ঠিক আছে, সো আমরা যদি এরকম করি যে একটা ক্যালকুলেটর বানাবো, যে দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করব, তাহলে আমরা কি করব, ক্যালকুলেটর কি করে, ইনপুট নেয়, তাই না? তা আমরা এখানে ইনপুট নিতে পারবো। ধরেন আমরা বললাম নাম্বার 1 ইকুয়াল টু ইন্টিজার। আপনারা হয়তো বা অনেক কিছু বুঝবেন না, বাট আমি আমার মতো করে করে দিচ্ছি, ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে শেখাবো। এন্টার এ নাম্বার। ঠিক আছে, এন্টার এ নাম্বার। এখানে আমরা একটু সাজানোর জন্য এভাবে লিখি, আমরা খুব ইজিলি কোডটাকে কপি করতে পারি এভাবে। ঠিক আছে, 2 আমরা এখানে বলে দিই অ্যানাদার, NOTH ইয়ার অ্যানাদার নাম্বার। ঠিক আছে, এরপরে আমরা বলবো যে তুমি প্রিন্ট করো, কি করো, আমরা যে ইনপুটটা দিব নাম্বার 1 প্লাস নাম্বার 2। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর বানাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ সে একসাথে দেখাই দিবে। ঠিক আছে, তা আমরা যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, তারপরে আমরা ডাবল স্টার দিয়ে হচ্ছে ইয়া দেখতে পারি, এটা কি বলা হয়, পাওয়ার দেখতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার পার্সেন্টেজ দিয়ে আমরা কি বের করতে পারি, ভাগশেষ বের করতে পারি। তারপর ফ্লোর ডিভিশন দিয়ে আমরা কি করতে পারি, ভাগফলটা ইন্টিজারে দেখতে পারি। এটা যদি এখন রান করি, সে আমার কাছে চাবে যে একটা এন্টার দাও নাম্বার, তা আপনারাই বলেন কত নাম্বার দিব। ধরেন আমরা 10 দিলাম। ঠিক আছে, তারপরে বলতেছে এন্টার দেওয়ার পরে এন্টার অ্যানাদার নাম্বার, তা আমরা বললাম 3, তারপরে এন্টার দেন, দেখবেন আপনাকে আউটপুট দিয়ে দিছে 13, 7। 10 আর 3 যোগ করলে 13, 10 থেকে 3 বাদ দিলে 7, 3 আর 10 গুণ করলে 30, 10কে 3 দিয়ে ভাগ করলে 3, 10-এর উপর 3 পাওয়ার দিলে এটা আসবে। 10কে যদি 3 দিয়ে ভাগ দিই, ভাগ শেষ 1 আসবে। আর 10কে যদি 3 দিয়ে ভাগ দেই, তাহলে ফ্লোর ডিভিশন মানে দশমিক নিব না, তাহলে 3 পরে যেটুকু আছে এটা বাদ, তাহলে এই যে এটা। ঠিক আছে, সো আমি অনেক দ্রুত পড়াচ্ছি কারণ আপনাদের টাইম অনেক লিমিটেড। ঠিক আছে, আমাদের শুরু হয়েছে কয়টায়? 8টায় ভাইয়া। আচ্ছা, আমাদের টাইম কয়টা পর্যন্ত? 9টা ভাইয়া। 9টা, তার মানে আর 15 মিনিট আছে। আমি চেষ্টা করতেছি আপনাদের একটা রিয়েল লাইফ উদাহরণ দেওয়ার। ঠিক আছে, আমার একটা সফটওয়্যার আপনাদের দেখাই যেটা পাইথন দিয়ে বানানো। আমি একটা কোড দেখাই, কোডের পরে আমি ওটাকে রান করে দেখাই, তাহলে পাইথন দিয়ে আসলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বানানো যায় সেটা আপনারা দেখতে পারবেন। ধরেন এই মাই কিডস, এটা আমার অলরেডি ডিপ্লয় করা আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা আছে আমার মাই কিডস ডট typing.com, এটা আমার এখন ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। তা আপনাদেরকে দেখায়, এই একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে। ঠিক আছে, তা আমি এটাকে কি করছি, সি প্যানেল দিয়ে, আমি সি প্যানেলও দেখাই।
আমরা এটাকে কি করছি, ডিপ্লয় করে রান সার্ভার দিয়ে করাই দিছি। আচ্ছা, ডিপ্লয় দেখানোর দরকার নাই, আমি একটা প্রজেক্টকে আপনার ওপেন করে দেখাই যে এখানে পাইথনের কোডগুলো কিভাবে ইউজ করে। ঠিক আছে, তো সিএমডি দিয়ে আমরা ওপেন করলাম, the scripts activate code space dot। তো দেখেন আমার একটা ভিএস কোডে, মানে এটা একটা এডিটর যেখানে আমি কোডগুলোকে এডিট করতে পারি, যেমন আমরা অনলাইনে করলাম, এই যে এখানে যেমন আমরা কোডগুলোকে এডিট করলাম, এরকম একটা এডিটর আমার ফিজিক্যালি আছে এটা। তো এটার ভিতরে দেখেন অনেকগুলা কোড আছে পাইথনের। ঠিক আছে, তা আপনাদেরকে যদি আমি কিছু কোড দেখাই, দেন এখানে আমরা ওখানে কি করছিলাম, অ্যাকাউন্টস, মাই কিডস, জিপ ম্যানেজার, টেমপ্লেট। ওকে, সো এইখানে দেখেন আমার কিছু এইচটিএমএল কোড আছে যেটার ভিতরে আমরা হচ্ছে পাইথনের কিছু কোড করতে পারি। ঠিক আছে, তারপর আমাদের এখানে ইউআরএল আছে যেখান থেকে আমরা ইউআরএল গুলো দিই। এটা খুবই সিম্পল একটা ইয়া। এখানে দেখেন পাইথনের কোড কিছু আছে। এরপরে আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, আপনাদের দেখাই, তাহলে কোডের একটা স্ট্রাকচার বুঝতে পারবেন। এটা আপডেটেড প্রজেক্টটাই দেখায়। ঠিক আছে, সিএমডি স্ক্রিপ্টস অ্যাক্টিভিটি, তারপরে সিডি টাইপিং, কোড স্পেস ডট। দেখেন আমার কোডটা ওপেন হয়ে যাবে, এখানে অনেক কোড আছে। সো এগুলো কোড দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে প্রচুর কোড, প্রচুর। ঠিক আছে, তো এই কোডগুলো আপনারা তখনই করতে পারবেন যখন আপনাদের বেসিক গুলো ক্লিয়ার থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের আরো অনেক কোড আছে, যেমন এখানে আমাদের এইচটিএমএল ফাইল আছে। এই এইচটিএমএল ফাইলও হচ্ছে আমাদের একরকমের হচ্ছে কোড। এরপরে আমাদের যদি এইচটিএমএল এর একটা কোডে যায়, এখানে আবার কিছু জাভাস্ক্রিপ্টের কোড থাকে। ঠিক আছে, এই কোডগুলো আপনাদের জানতে হবে। সো একটা সময় পরে আপনারা এই কোডগুলো দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল প্রোগ্রামিং এর বিষয়ে। আমরা এখন হচ্ছে ডেটাবেস নিয়ে কথা বলবো, ওখানে আমরা ডেটাবেসটা দেখাতে পারতাম। আচ্ছা, সমস্যা নেই। ওকে, সো আমরা ইনপুটটাও বুঝে গেলাম যে কিভাবে ডেটা ইনপুট দিতে হয়, কিভাবে লুপে চালাতে হয়, কিভাবে কন্ডিশন করতে হয়, কিভাবে অপারেটর দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ডাটা টাইপ কি জিনিস, কেন এটা ইম্পর্টেন্ট। একটা নামের সাথে একটা যদি সংখ্যা যোগ করি তাহলে আসলে মিনিংফুল হয় না, কিন্তু সংখ্যার সাথে সংখ্যা যোগ করা যায়। ওই সংখ্যাগুলোকে রাখার জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করি, যেমন এক্স ওয়াই জেড, যেটা আপনারা দেখলেন। এই যে এক একটা লাইন লিখলাম ওগুলোকে সিনট্যাক্স বলে। এগুলো মোটামুটি আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, যদি কারো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেন সেশনে পাবো। ঠিক আছে, ওকে। তো বলেন তো লুপ কি কাজ করে, কি কাজে ব্যবহৃত হয়? সবাই হচ্ছে কমেন্ট বক্সে লিখেন, সবাই কমেন্ট বক্সে লিখেন লুপ কি কাজে ব্যবহৃত হয়। সবাই আছি? ওকে, বি। ওকে, গুড জব। একই কাজ বারবার করতে, তাই না? তাহলে আমরা 1 থেকে 50 একই বারবার কাজ করতেছিলাম, এটাই লুপ। ছবি আঁকা, গান শোনা বা কম্পিউটার বন্ধ করার জন্য নয়। ঠিক আছে, সো এই তো আপনারা খুব দ্রুত লার্নিং করতে পারেন, খুব ভালো লাগতেছে আপনাদের দেখে। সো এই যে একই কাজ বারবার করতে। ওকে, সো আমরা কি করলাম, এই যে প্রোগ্রামটা লিখলাম, প্রোগ্রামটা কি করতেছে, কম্পাইল করতেছে পাইথন। তার মানে পাইথন কি করতেছে, 0-1 কনভার্ট করে নিয়ে যাচ্ছে। তারপর যে আউটপুটটা আসতেছে ওটা আমাদের ভাষাতে কম্পিউটার আবার আপডেট করতেছে। তার মানে কোড লিখতেছি, এটা প্রি প্রসেসিং। কম্পাইল কি করতেছে, কম্পাইলার ওটাকে 0-1 কনভার্ট করতেছে, যেটা আমরা বলি কে দোভাষী বা ট্রান্সলেটর। তো ওই কম্পাইলেশনটা ট্রান্সলেট করতেছে 0-1 করার পরে কম্পিউটার কি করতেছে, ওই কাজটা করে আমাদের
একটা আউটপুট দিছে, ওই আউটপুটটা আমাদের ভাষাতে আবার কনভার্ট করতেছে। ওকে, সো আমরা এটা বুঝলাম। এখন কম্পিউটার ভাষার প্রকারভেদ, এটা তো আমরা অলরেডি জানি যে 0 আর 1, আর হচ্ছে পাইথন, জাভা, সি। তো 0, 1 যেটা আছে এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আমরা পাইথন, জাভা, সি এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি করা হয়েছে। তার মানে যদি আমরা পাইথন, জাভার বেসিক বলি যে এটা শুরু কোথায় থেকে হয়েছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি করে, মেশিনে কনভার্ট করে, মানে 0, 1 এ কনভার্ট করে। ওকে, সো এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো বলতেছে প্রোগ্রামিং এর চ্যালেঞ্জেস কি। আসলে চ্যালেঞ্জ না, ব্যাপারটা হচ্ছে নতুন প্রযুক্তির সঙ্গে যদি তাল মেলানো দরকার হয় তাহলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং জানতে হবে, কারণ এমন কোনো সেক্টর নাই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা প্রোগ্রামিং দিয়ে করা নাই বা কম্পিউটার ইউজ করা হয় না। তার প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের কি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে, ডাটা সায়েন্স ইউজ করতেছে, মেশিন লার্নিং ইউজ করতেছে। আমরা এখন ভিডিও কলে কথা বলতেছি, তাই না? কত বড় একটা টেকনোলজির একটা রেভলিউশন চলে আসছে, যেটা আমরা আজকে থেকে 5 বছর আগেও চিন্তা করতে পারতাম না যে আমরা এতগুলো পার্সন একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারবো। ঠিক আছে, এরপরে কোডে ভুল হবে, এটাই স্বাভাবিক। ওই কোডগুলো আমরা ধৈর্য ধরে হচ্ছে এটাকে ডিবাগ করব। সময় সাপেক্ষ ধৈর্য প্রয়োজন। অবশ্যই প্রোগ্রামিং শিখতে গেলে আপনাকে অবশ্যই একটা ধৈর্য নিতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসের আউটপুট আসতে গেলে আপনার ধৈর্য এবং সময় সাপেক্ষ দিতেই হবে। ঠিক আছে, যে আপনি একটা জায়গায় সময় না দিলে ওটা থেকে কোনো আউটপুট আপনি পাবেন না। আপনি রাতারাতি একটা জিনিস শিখে ফেলবেন না, আপনাকে অবশ্যই ওইটার পিছনে সময় ব্যয় করতে হবে, কাজ করতে হবে, ব্রেন দিতে হবে। ঠিক আছে, আবার ইনভেস্টও করতে হবে অনেক সময়। ঠিক আছে, তারপর হচ্ছে ভালো দক্ষতা ছাড়া কার্যকর প্রোগ্রামার তৈরি কঠিন। আসলে যদি আপনি ত্রুটিপূর্ণ প্রোগ্রামিং তৈরি করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা বাজারে হবে না। ঠিক আছে, কেউ ইউজ করতে পারবে না। এখন যদি এই যে মিট, এটাও তো একটা প্রোগ্রাম, তাই না? সো এই প্রোগ্রামটা যদি ঠিক মতো কাজ না করতো, আপনারা শুনতে পেতেন না, আমি যা বলতেছি বুঝতেন না, তাই না? সো এই যে মিটটা বানাইছে তারা অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে বানাইছে, যার কারণে আমরা একটা সুফল পাচ্ছি। সো আপনিও একদিন ধৈর্য ধরে কোডিং করে একটা কিছু ডেভেলপ করবেন, যেটা আমরা ইউজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামিং এর বাস্তব ব্যবহার, আমরা তো আসলে প্রোগ্রামিং ইউজ করি অনেক জায়গায়, যেমন গুগল পাইথন ইউজ করে, তারপর পিএইচপি ইউজ করে, ফেসবুক। ব্যাপারটা এমন না যে গুগল শুধু পাইথন ইউজ করে, সে আরো অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করে, গোল্যাং আছে ওটাও ইউজ করে। আবার ফেসবুক যে শুধু পিএইচপি ইউজ করে এমন না, ফেসবুক পাইথনও ইউজ করে। সো একটা প্ল্যাটফর্মে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা পসিবল। ঠিক আছে, এবং এক একটা ফিচার এক একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করে, কারণ এক একটা ল্যাঙ্গুয়েজের কিছু কার্যকরী দিক আছে যেটাকে ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে বড় বড় কিছু কোম্পানি পৃথিবীর, যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, এরা কি করে, বড় বড় কোম্পানি যাদের প্রোডাক্ট আমরা ইউজ করি, তাই না? ফেসবুক আমরা ইউজ করি, গুগল ইউজ করি, মাইক্রোসফট, অ্যামাজন, এগুলোর বিহাইন্ড দ্য সিনে কি আছে, এই পাইথন প্রোগ্রামিং, পিএইচপি, সি শার্প, জাভা, এগুলোই আছে। তবে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, কারণ পাইথনটা অনেক ইজি, জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ার মতো একটা ব্যাপার। যারা ইংলিশেও ভয় পান তাদেরও কোনো ব্যাপার না, এটা খুবই সিম্পল ইংলিশ ইউজ করা হয়। ঠিক আছে, সো ইংলিশে যদি কারো ভয় থেকে, ভয়টা কাটায় ওঠা উচিত। ওকে, সো আমরা এখন চলে যাব, প্রোগ্রামিং মোটামুটি শেষ। এখন প্রোগ্রামিং নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা প্রোগ্রামিং এর কোয়েশ্চেন গুলো শেষ করে ডাটাবেসে যাব। সো থ্যাংক ইউ যারা বি দিয়েছেন অ্যান্সার, তারা সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। এখন আমাকে বলেন যে এই প্রোগ্রামিং রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, আমার এখানে হাত তুলেছেন যারা, তাদেরকে আমি আগে কোয়েশ্চেন করি। The C plus की सबसे short language? হ্যাঁ, কোন ল্যাঙ্গুয়েজ? C plus plus. সি প্লাস। আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি আর সি প্লাস প্লাস। ঠিক আছে, কারণ এগুলা স্ট্রাকচার। আপনি পাইথনে দেখলেন না এক লাইনে উত্তর আসে, আপনি সি প্রোগ্রামিং এ বা সি প্লাস প্লাস এ কোড করতে গেলে মিনিমাম 4-5 লাইন লেখার পরে একটা আউটপুট। ওকে, জি, এরপর স্যার এই দুইটা লুপ আর একবার একটু বুঝিয়ে দিন। দুইটা, একজন দুই ধরনের লুপ। হ্যাঁ, দুই ধরনের লুপ। লুপ আরো আছে আমাদের পাইথনে, দুই ধরনের লুপ ইউজ হয়, হোয়াইল আর
ফর, বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজে ফর ইচ আছে, তারপরে আমাদের টু হোয়াইল লুপ আছে, আরো অনেক ধরনের লুপ আছে। জাভাস্ক্রিপ্টে আরো অনেক ধরনের। স্যার হ্যাঁ, আচ্ছা, এখন- সরি জি। সরি ভাই, একটু ইন্টারাপ্ট করছি। আচ্ছা, আপনাদের যাদের কোয়েশ্চেন রয়েছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, এবং যাকে নাম ডাকা হবে কাইন্ডলি সে অ্যান্সার, মানে মাইকটা অন করে কথা বলবেন। আদার্সটা যদি কথাবার্তা বলে তাহলে কিন্তু ভাইয়া কোনো কোয়েশ্চেন নিতে পারবে না, এবং আপনারা আপনাদের কোয়েশ্চেনও পাবেন না। সো এটা না করে আমরা একটু জাস্ট নিয়মটা মানলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, সো আমি সবার হাত নামাই দিচ্ছি, যাদের কোশ্চেন আছে তারা আবার হাত তুলেন। ওকে, কিফায়াত খান, জি বলেন আপনার কি কোশ্চেন? হ্যাঁ বলেন কিফায়াত খান, আপনার মানে আওয়াজ আমি পাচ্ছি না। স্যার আমি ভেরিয়েবলটা বুঝি নাই। বুঝি নাই আমি, আরেকবার। আমি ভেরিয়েবল বুঝি নাই। ভাইয়া তোমার কোয়েশ্চেনটা কি কাইন্ডলি আরেকবার করবা, আমরা আসলে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার চ্যাট বক্সে লিখেন, আমি অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সৌভিক কুমার দাস। স্যার এই দুই আপনার- ধরনের আপনার- লুপ। আচ্ছা, দুই ধরনের না, লুপ অনেকগুলো আছে, বাট পাইথনে দুইটা আছে, হোয়াইল লুপ আর ফর লুপ, ঠিক আছে? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরো অনেকগুলো লুপ আছে। ওকে, তারপরে রুমান ইসলাম রাফি। ভাইয়া আসসালামু আলাইকুম। স্যার কন্ডিশনাল স্টেটমেন্টটা একটু বুঝাই দিতেন। আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে জাস্ট কন্ডিশন চেক করে যে আমার দুইটার মধ্যে ট্রু আর ফলস আছে কিনা। ওকে, সো আমি যদি এটা দেখাই, এই যে এটা হচ্ছে কন্ডিশন। এইটা যদি আমি একটা কন্ডিশন দিয়ে করি, কন্ডিশনাল স্টেটমেন্টে ইফ, তারপর এটা দিয়ে দিলাম, তারপরে আমি তাকে বলবো যে এইটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে তুমি একটা কিছু করো, যেমন প্রিন্ট করো দিস ইজ ট্রু। তা আমি এটা বললাম। এখন আপনি বলেন এক্স আর ওয়াই কি সমান? সমান না, তাই না? No, তাহলে রান করলে এটার কোনো আউটপুট আসবে না, দিস ইজ ট্রু এই কথাটা আসবেই না, কারণ এটা কি ট্রু না। কিন্তু আপনি ওয়াই এর ভ্যালু যদি 5 দেন তাহলে কি হবে? দুটো ট্রু হবে, ট্রু হইলে দেখবেন এটা আউটপুট হিসেবে আসবে, কারণ এটা এভাবেই প্রোগ্রামিংটা করা যে এই কন্ডিশন ট্রু হলে ওটার ডিপেন্ডেন্ট যে স্টেটমেন্টটা আছে সেটা আউটপুটে আসবে, এই যে দিস ইজ ট্রু। ওকে ওকে, এরপরে ক্যালকুলেটর। আচ্ছা, হ্যাঁ। স্যার ক্যালকুলেটর নিয়ে বললে একটু ভালো হতো স্যার। হ্যাঁ, ক্যালকুলেটর তো আমি দিছি, আপনারা ভিডিওটা আরেকবার দেখলে ওখানে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে? স্যার পাইথনে যেমন ওপি ইউজ করে ওরকম কি অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়? হ্যাঁ হ্যাঁ, পাইথনে ওপি আছে, সি প্লাস প্লাস আছে, জাভাতে আছে, পিএইচপি তে আছে। সো ওপি মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজে আছে, জাস্ট সি প্রোগ্রামিং বা এরকম যেগুলো হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ সেগুলোতে আসলে ওপি নাই। ওপিটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে ইউজ করে আমরা আসলে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন গুলো তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা কোশ্চেন নিব। আচ্ছা, আলবার্ট আইনস্টাইন আপনি কি কোশ্চেন করতে চান বলেন? আচ্ছা, আলবার্ট আইনস্টাইন স্যার প্রোগ্রামিংটা ক্যালকুলেটরটা নিয়ে বললে একটু ভালো হতো। আবার বুঝায় বলতেন। জি, ক্যালকুলেটরটা কি? ক্যালকুলেটরের বিষয়টা নিয়ে একটু বললে ভালো হতো। ক্যালকুলেটর আসলে বিষয়টা এরকম যে আমরা ক্যালকুলেটরে কি করি, আমরা নিজেদের মতো ওটারই যোগ বিয়োগ গুণ ভাগ বের করি। তো আমরা একটু আগে ওটাই বানালাম যে কিভাবে একটা ইনপুট নিতে হয়, ইনপুট নেওয়ার পরে ওটাকে আবার যোগ বিয়োগ গুণ ভাগ বা আপনি যে ধরনের আউটপুট চান সেটাই করতে পারেন, এতটুকু, ঠিক আছে? স্যার ওকে,
জি বলেন। মাহচিন, আচ্ছা। স্যার হোল্ডার ক্যালকুলেটর বিডি, কোডটা কি দেখানো হোল্ডার যাবে? বিডি, জি বলেন। ক্যালকুলেটর কোডটা একটু দেখানো যাবে? ক্যালকুলেটর কোডটা রেকর্ডিং এ আছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। স্যার প্রোগ্রামিং বিষয়ে কয়েকটি ওয়েবসাইটের নাম যদি বলতেন। হ্যাঁ, কি ওয়েবসাইট? স্যার প্রোগ্রামিং বিষয়ে কয়েকটি ওয়েবসাইটের নাম যদি বলতেন। প্রোগ্রামিং অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি আপনাদের সামনে কি প্রোগ্রামিং শিখবেন? পাইথন, পাইথন জি স্যার। লার্নিং ওয়েবসাইট, এটা দিলে জেমিনি আপনাকে অনেকগুলা দিয়ে দিবে। এই যে দেখেন জেমিনি আপনার জন্য রেডি করতেছে, এই যে আপনাকে বলে দিবে যে কোথায় কোথায় থেকে তুমি পাইথন শিখতে পারো। এই যে লার্ন python.org থেকে, পাইথন ফর এভরিবডি, এইভাবে আপনি সার্চ দিলে জেমিনি আপনাকে লিংক সহ দিয়ে দিবে। ওকে, সো ইটস জাস্ট এ সার্চ, আর কিছু না। তো আশা করি মোটামুটি আপনাদের মোস্ট অফ দি কোয়েশ্চেন হয়ে গেছে। আর প্রোগ্রামিং, স্যার আর ক্যালকুলেটরটা কোন ওয়েবসাইটে করেছিলেন? এটা প্রোগ্রামাইজে করলাম, অনলাইন কম্পাইলার। আচ্ছা, এটা আপনি কি করবেন, অনলাইন পাইথন কম্পাইলার এটা দিয়ে সার্চ দিলে অনেকগুলা কম্পাইলার চলে আসবে, যে কোনো একটাতে ঢুকলে আপনি এখানে কোড করতে পারবেন পাইথনের, ঠিক আছে। আপনার মোবাইল থেকেও করতে পারবেন, এটা কেটে দিয়ে আপনি আপনার মতো করে কোড লিখবেন যে প্রিন্ট হ্যালো স্টুডেন্টস। ওকে, সো আপনারা চাইলে এভাবে করতে পারেন, হ্যালো স্টুডেন্টস। ওকে, তো আমরা প্রোগ্রামিং নিয়ে আর নেক্সটে আরো কিছু করার ট্রাই করব, যেন আপনারা খুব দ্রুত শিখতে পারেন, ঠিক আছে। আজকে প্রোগ্রামিং এর উপরে আমাদের এতটুকুই, এরপরে আমরা ডাটাবেজ নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। সো হোয়াট ইজ ডাটাবেজ? ওকে, আপনাদেরকে এখানে বাংলায় বলছে যে ডেটাবেজ হলো তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার একটি সংগঠিত পদ্ধতি। এটি ডেটাবেজকে সহজে সংরক্ষণ, হালনাগাদ, অনুসন্ধান ও বিশ্লেষণ করতে সাহায্য করে। এত বাংলা, মানে এত কোর বাংলা আমরা সবাই আসলে জানি না। তা আমি এটাকে আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। সেটা হচ্ছে, আমরা যে কোনো কাজ করলে ওটা যদি আমরা ডিজিটালি রেকর্ড রাখতে চাই, তাহলে ওইটা রাখতে হয় ডেটাবেজের ভিতরে। ওকে, সো এটা ডেটাবেজ কিরকম হইতে পারে, যেখানে ধরেন আমরা এটা এক্সেল এর ভিতরে আমরা ডেটা রাখতেছি। এক্সেল তো আপনারা জানেন তাই না, যেটার ভিতরে আমরা ওই যে বিভিন্ন ধরনের ডেটা রাখি, স্টুডেন্ট ডেটা অথবা বিভিন্ন মানে ম্যাথমেটিক্যাল ডেটা গুলো আমরা রাখতে পারি, ঠিক আছে। ওইখানে ড্যাশবোর্ড বানানো যায়, অনেক কিছু। তো ওটাও এক প্রকার ডেটাবেস বলা যায়। বাট আমরা যদি অ্যাপ্লিকেশনের ডেটাবেস বলি, তাহলে এখানে অনেক ধরনের ডেটাবেস আছে, যেমন পোস্টগ্রেসকিউএল, মাইএসকিউএল, তারপরে হচ্ছে আপনার মঙ্গোডিবি, তারপরে নোএসকিউএল, এ ধরনের অনেক মানে ডেটাবেস আছে। আলটিমেটলি ডেটাবেস জিনিসটা কি? আমরা যখন একটা ওয়েবসাইটে আমাদের ফর্ম পূরণ করি, যে ধরেন আমরা ফর্ম পূরণ করলাম, আই এম এ স্টুডেন্ট, আমার যত তথ্য আছে আমি ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দিচ্ছি। ধরেন আপনারা এসএসসি তে যখন বা বিভিন্ন ক্লাস 5-এ যখন আপনারা বিভিন্ন জায়গায় এক্সাম দিতে গেছেন বৃত্তির জন্য, তখন আপনাদের অনলাইনে একটা ফর্ম পূরণ করা লাগছে না? তো ওই যখন ফর্মটা পূরণ করেন, তখন ওই ডাটাটা কোথায় যায়? একটা ডেটাবেজের ভিতরে সুন্দরভাবে সাজানো থাকে। তো এইটা অনেকটা টেবিলের মতো সাজানো থাকে, যেখানে আপনার কলাম বরাবর ডেটাগুলা থাকে, এবং এই রো বরাবর যে ডেটাগুলো থাকে ওটা হচ্ছে এক একজনের ডেটা। তা আমরা যদি আর একটু সামনে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমাদের এখানে একটা স্লাইড কি নাই? আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে আমার একটা স্লাইড মিসিং আছে। আমি রিয়েল লাইফে আপনাদেরকে একটা ইয়া দেখাই, ঠিক আছে। তো রিয়েল লাইফে আসলে একটা ডেটাবেস দেখতে কেমন হয়? ওকে,
দেখেন এরকম একটা মেশিনের ভিতরে ডেটাবেস গুলো থাকে, মানে ডেটা গুলো থাকে। তো ডেটা গুলাকে ওই যে ভ্যারিয়েবলের ভিতরে রেখে আমরা যখন একটা ভিতরে ইয়া করি তখন, এখন এই পিকচার দেখে তো আসলে আপনার ডেটাবেস বুঝবেন না। তা আমাকে একটা টেবিলের পিকচার নিয়ে আসতে হবে। টেবিল, ডেটাবেস, টেবিল, এক্সপ্রেশন। তো দেখেন এইখানে আমার একটা টেবিল আসছে। এই টেবিলটা দেখলে আমরা এটাই মনে হয় আমার ওইখানে ছিল। সো এটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো দেখেন এখানে আইডি একটা কলাম, নেম একটা কলাম, এজ একটা কলাম, তারপরে কোর্স একটা কলাম। আর যখন আপনি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছেন, এটাকে বলা হয় রো। যেমন 1, তারপর হচ্ছে মিনাল 22, কম্পিউটার সায়েন্স, এটা হচ্ছে একটা রো। আর এই লম্বা বরাবর যেটা, এগুলোকে এক একটা কলাম বলা হয়। এই রো আর কলাম মিলে আমাদের এক একটা টেবিল থাকে। এই টেবিল, মাল্টিপল টেবিল একসাথে যখন থাকে এবং এগুলো এক টেবিলের সাথে আর এক টেবিলের কি থাকে, রিলেশন কে যখন একসাথে রাখা হয় তখন ওটাকে বলা হয় ডেটাবেস। বুঝতে পারছি? তাহলে ডেটাবেসের ভিতরে কি রাখি আমরা? ডেটা রাখি। যেমন মিনাল, ডেটাগুলোকে আমরা রাখছি রো বরাবর। যেমন 1 নাম্বার আইডি তার, মিনাল হচ্ছে তার নাম, তার এজ হচ্ছে 22, সে কোন কোর্সে পড়ে, কম্পিউটার। এটাকে বলা হয় কম্পিউটারের ভাষায় অবজেক্ট। কি বলা হয়? অবজেক্ট। অথবা একজন পার্সন যার ডেটাগুলোকে রো বরাবর রাখা হয়, কিন্তু ডেটা যেগুলো কলাম বরাবর আছে ওই কলাম বরাবর আইডিতে গেলে আইডি পাবেন, 1, 2, 3, 4 এই ধরনের আইডি পাবেন। নেমে গেলে নেমে যে ডাটাগুলো আছে এগুলো পাবেন। এজে গেলে এজ গুলাকে পাবেন। কোর্সে গেলে শুধু কোর্সই পাবেন। তার মানে কলাম বরাবর হচ্ছে নির্দিষ্ট টাইপের একটা ডেটা, ঠিক আছে। এগুলোর মধ্যে আবার ডেটা টাইপ আছে। নেম হচ্ছে স্ট্রিং, এজ হচ্ছে একটা ইন্টিজার, আইডি একটা ইন্টিজার, যেগুলো আমরা ওই যে কম্পিউটারে মানে প্রোগ্রামিং এ শিখে আসলাম। ওই প্রোগ্রামিং কে ইউজ করে কোনো ডেটাকে যদি আমরা একটা টেবিলের ভিতরে রাখি এবং ওই টেবিলটা যদি আমরা ভার্চুয়ালি রাখি, মানে রেকর্ডটা হচ্ছে আমরা কম্পিউটারের ভিতরে রাখি, তাহলে এটাকে আমরা বলতেছি ডেটাবেস। এই ডেটাবেস রাখলে কি হয়? আমরা যদি এখন বলি যে 2 নাম্বার রোল, আমরা তো রোল বুঝি তাই না, আমাদের ক্লাসে একটা নির্দিষ্ট রোল আছে না? তাহলে যদি বলে রোল নাম্বার 2, তখন আমরা বলি না ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। তার মানে রোল নাম্বার 2 তে কে আছে? ওই খাতাতে গেলে দেখবেন রোল নাম্বার 2 এ আপনার নামটা লেখা আছে। তো ধরেন আমার এখানে রোল নাম্বার 2 এ কি দেওয়া আছে? মৃদুল। তার মানে রোল নাম্বার 2 এর যে পার্সন, যে স্টুডেন্ট, তার নাম হচ্ছে মৃদুল, তার এজ হচ্ছে 21, সে কোন ডিপার্টমেন্টে? সিভিল ডিপার্টমেন্টে পড়াশোনা করে। তার মানে কি? সে বিভিন্ন ধরনের আর্কিটেকচার বানায়, বাড়ির আর্কিটেকচার তৈরি করে, ঠিক আছে। তার মানে আমরা একটা রো এর ডেটা আমরা কি করতেছি? খুঁজে পাচ্ছি খুব সহজে। কিন্তু এই ডেটাটা যদি এভাবে না থেকে শুধুমাত্র রোল 2 থাকতো, তাহলে কি আমরা পাইতাম যে এই 2 নাম্বার রোলের নাম কি, তার এজ কত, তার কোর্স নাম কি? বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারতেছি? তার মানে আমরা সহজে যেন ডেটাটা রেখে সহজে যেন ওই ডেটাটাকে খুঁজে বের করতে পারি, সেজন্য আমরা ডিজিটালি ডেটাগুলোকে সংরক্ষণ করি বা রাখি একটা টেবিলের ভিতরে। ওই ডেটাটাই হচ্ছে আমাদের ডেটাবেজের একটা অংশ, ঠিক আছে। তার মানে একটা ফুল ডেটাবেজের ভিতরে অনেকগুলা টেবিল থাকে, ওই টেবিলগুলোর মধ্যে আবার সম্পর্ক তৈরি থাকে। ওই সম্পর্কের মাধ্যমে আমরা কি করি? ডেটাগুলোকে যখন ইনপুট দেই, ওই ডেটাগুলো ওখানে থেকে যায়। যখন যখন আমার প্রয়োজন হয় তখন ওই ডেটাগুলোকে আমরা চেয়ে নিয়ে আসি। এই যে চেয়ে নিয়ে আসি, এটার নাম হচ্ছে কোয়েরি করা বা সার্চ করা। সার্চ করে ওই ডেটাগুলোকে যখন নিয়ে আসি, তখন ওই ডেটাগুলোকে আমরা কি করি? ওয়েবসাইটে দেখতে পাই। যেমন দেখেন এইখানে যে লেখাগুলো আছে, আপনার কি মনে হয় এই লেখাগুলোকে আমি লিখছি? বা এটা কি সবসময় এভাবেই থাকবে? আমরা যখনই এখন কুইজে ক্লিক করব তখনই আমার দেখেন ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা ডাইনামিক একটা জিনিস। তো ডেটা যখন আমার ডেটাবেজে থাকে তখন এইখানে ক্লিক করা মাত্র ডেটাবেজের কাছে গেল যে এই পেজের ডেটাগুলো আমাকে দাও, তখন ওই ডেটাগুলো এখানে আসলো, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। তো ডেটাবেজের ভিতরে যদি ডেটা না থাকতো, তাহলে এই যে চেঞ্জ করে আপনাকে সেকেন্ডের মধ্যে ডেটাটা দিল, এই ডেটাটা দেওয়া পসিবল ছিল না। বুঝতে পারছি? তার মানে ডেটাবেজ আপনাকে কি করতেছে? খুব ইজিলি ডেটাগুলোকে নিয়ে এসে আপনি যেন দেখাইতে পারেন, অথবা কাজ করতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, সেটার জন্য আমরা ডেটাবেজ ইউজ করি। ওকে, তো আমরা মোটামুটি দেখলাম যে ডেটাবেজে টেবিল থাকে আর অনেকগুলো টেবিল মিলে একটা ডেটাবেজ তৈরি হয়, ঠিক আছে। তো আমরা দেখেন
আচ্ছা, আপনাদের এই প্রাইমারি কি ফরেন কি এগুলো এখন বুঝালে আপনারা বুঝবেন না, বাট আমরা মোটামুটি একটা বুঝাই যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যদি সম্পর্ক তৈরি করতে যাই তখন আমার এই প্রাইমারি কি আর ফরেন কিটা লাগে। যেমন আমরা এখানে যেটা দেখলাম, ওকে, আমরা এখানে যেমন দেখলাম যে এখানে আইডি, এই আইডিটা হচ্ছে ইউনিক। তো আমরা যখন প্রাইমারি কি দেই তখন এটা হয় ইউনিক, কারণ একজনের সাথে যদি আরেকজনের রোল নাম্বার মিলে যায় তাহলে কিন্তু আমার ডেটাগুলা কি হয়ে যাবে, ভুল আসবে। কারণ এক নাম্বার রোল যদি দুইজন হয় তাহলে দুইজনের ডেটা তো আর এক রোতে থাকা পসিবল না, যার কারণে আমার কি হয় আইডি বা রোল নাম্বার গুলা ইউনিক হয়, যেন একজনের সাথে আরেকজনের না মিলে। তাহলে কি হয় আমার ইউনিক একটা ডেটা বা একজন স্টুডেন্টকে খুঁজে পাওয়া পসিবল হয়। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমার কি প্রাইমারি কি। এই প্রাইমারি কি মানে হচ্ছে এটা দিয়ে আমরা অনেকগুলা ডেটা রিট্রাইভ করতে পারি, মানে খুঁজে পাই। এখন এই প্রাইমারি কি যখন আরেক জায়গায় ইউজ করা হয়, মানে আরেকটা টেবিলের ভিতরে, তখন ওটাকে বলা হয় ফরেন কি। আর ফরেন কির মাধ্যমে কি হয়, আরেকটা টেবিল যদি এখানে ডান পাশে থাকে, ওই টেবিল যদি চায় যে এই টেবিলের ডেটাগুলোকে দেখবে, তাহলে ওরা পসিবল হয়। তার মানে প্রাইমারি কি আর ফরেন কির মাধ্যমে দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি, ফুল একটা ডেটা নিয়ে আসতে পারি। বুঝতে পারছি? সো আমরা ফরেন কি আর প্রাইমারি কি এর মাধ্যমে ইউনিক মানে এক একজনকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। ওকে, এরপরে ডাটাবেজের বৈশিষ্ট্য বলতেছে দ্রুত তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার। মানে আমরা ডেটাকে রাখতেও পারি, আবার ওখান থেকে ডেটা যখন যখন প্রয়োজন নিয়ে আসতে পারি। নিরাপত্তা ও নির্ভুলতা বজায় রাখে। তার মানে আপনি যখন খাতায় লিখেন তখন আপনার অনেক জিনিস হচ্ছে ভুলে যান, অথবা মানে এই ডেটাগুলো হারাই যাওয়ার পসিবিলিটি থাকে, খাতা হারাই যেতে পারে। বাট আপনি যদি ডেটাবেজের ভিতরে থাকেন এই ডেটাগুলো কেউ সহজে নিতেও পারবে না, দেখতেও পারবে না, আপনারই শুধু অ্যাক্সেস থাকবে এবং যাকে যাকে দিবেন সে শুধু দেখতে পাবে। এবং এই ডেটাগুলো হয় নির্ভুল, আপনাকে কোনো একটা ভুল থাকলে সেই ভুলটা সে ধরায় দেওয়ার মতো ক্ষমতা রাখে। ঠিক আছে, বা আপনি যদি ওইটার ভিতরে ভ্যালিডেশন রাখেন আপনি দেখতে পাবেন। একাধিক ব্যবহারকারী একসাথে ডেটা ব্যবহার করতে পারে। আপনি দেখেন দেশের যে প্রান্তেই থাকেন ডেটাবেস যদি এক জায়গায় থাকে তাহলে একসাথে অনেকগুলো মানুষ কি করতে পারে, এক ডাটা দেখতে পারে। যেমন ডেটাবেসের ভিতরে এই ডাটাগুলো আছে, আমি আপনি যে কেউ এই লিঙ্কে যদি যাই তাহলে এই ডাটাগুলো দেখতে পাবো। তার মানে ডেটাবেসের ভিতরে যদি না থাকতো তাহলে কি আমি আপনি এই ডাটাগুলো দেখতে পারতাম না। ঠিক আছে, তার মানে ডেটাবেসের ভিতরে আছে দেখে আমরা তাড়াতাড়ি পাই। এরপর হচ্ছে পুনরাবৃত্তির হ্রাস। দেখা যাচ্ছে আপনি 2 নাম্বার পেজে, মানে আপনার একটা খাতায় আপনি সব ব্যবসার রেকর্ড গুলো রাখেন অথবা স্টুডেন্টের খবর রাখেন। তা আপনি যদি 1 নাম্বার পেজে একজনের নাম লিখেন, 10 জনের নাম লিখলেন, আবার পরের পেজে যেয়ে 10 জনের নাম লিখলেন, দেখবেন যে অনেক সময় সম্ভাবনা থাকে যে 2 পেজের মধ্যে 2-3 জনের নাম রিপিট হয়ে যায়। মানে একজনকে আরেক জায়গায় আপনি বসায় দেন, মানে ডুপ্লিকেট ভ্যালু চলে আসে। তার মানে একজনের নাম 2 পেজের ভিতরে বা পাতায় লিখে ফেলতে পারেন। কিন্তু যদি ডাটাবেজে থাকে তাহলে কিন্তু আপনি 2 জনের ভ্যালু একসাথে রাখবেন না, কারণ ওইখান থেকে আপনি চাইলে বের করে ফেলতে পারেন যে আপনার কোনটা ডুপ্লিকেট ভ্যালু চলে আসছে। বুঝতে পারছি? সো ডেটাবেজ আপনাকে এই ধরনের সুবিধাগুলো দেয়। ডেটাবেজ ব্যবহারের ক্ষেত্র কোথায়, মানে কে কে ব্যবহার করে? সবাই ডেটাবেজ ব্যবহার করে, ব্যাংকিং এ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের রেজাল্ট যেগুলো হয় সেগুলো তো ডেটাবেজের মাধ্যমে হয়। আপনার যে কোনো সময় আপনার যদি 5 বছর আগে এসএসসি বা এইচএসসি দিচ্ছেন, তাও যদি আপনি আপনার রোলটা দিয়ে যদি হচ্ছে সার্চ করেন তাহলে দেখবেন আপনার রেজাল্ট চলে আসছে। কারণ কি ওটা ডেটাবেজের ভিতরে আছে, যার কারণে আপনার রোলটা দিয়ে যখন সার্চ করে ওই যে প্রাইমারি কি ওটা দিয়ে সার্চ করলে তখন আপনাকে খুঁজে পাওয়া যায়। তারপরে আমরা হাসপাতালে রুগীর তথ্য রাখি, ই কমার্স পণ্য যেমন দারাজ, তারপরে হচ্ছে আপনার আর কি আছে আলিবাবা, এগুলোতে যখন আমরা হচ্ছে পণ্য কিনি তখন ওই ডেটাগুলো আমাদের ওখানে থাকে, যে আমরা কোন পণ্যটা কিনছি, কবে কিনছি, ডেলিভারি কখন হবে, সবকিছু। তারপরে সরকারি খাত, নাগরিক তথ্য বা প্রশাসনিক ব্যবস্থাপনা, যেমন আমরা কবে ভোটার হব, কবে ভোট দিছি, তারপরে আমার ডেটা সরকারের কাছে আছে কিনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু সরকার কি করতে পারে, ডেটাবেজের মাধ্যমে ডিজিটালি ডেটাগুলো রাখে। যার কারণে আপনার এনআইডি দিয়ে যদি আপনি সার্চ দেন আপনি ডেটাগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছি? এরপরে আমাদের আছে এমসিকিউ। এমসিকিউ বলতেছে স্বাস্থ্য সেবায় ডেটাবেস ব্যবহার করি কি? সিনেমা সংরক্ষণ,
রোগীর তথ্য সংরক্ষণ, ব্যাংক ব্যালেন্স দেখানো, স্কুলে ফলাফল প্রকাশ, কোনটা আপনারা সবাই কমেন্টে বলেন তো, কোনটার জন্য আমরা স্বাস্থ্য সেবায় ডেটাবেস ব্যবহার করি? লিখতেছেন সবাই? দেখি তো কে কে কমেন্ট করছেন। সরি ভাইয়া টু ইন্টারাপ্ট। 9:30টায় যেহেতু জানেন আপনি 9:30টায় আমাদের হ্যাঁ, আরেকটা হ্যাঁ, সেশন আছে। আচ্ছা, ওইটাই তো ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের এখানে শেষ, আমাদের কুইজও শেষ। তো ডেটাবেজের ভবিষ্যৎ কি আসলে ভাইয়া? এখন ডেটাবেজই সব, বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেন, ক্লাউড, এগুলো শব্দ আপনাদের কাছে নতুন, বাট এখন দেখেন চ্যাট জিপিটি খুব জেনারেল একটা উদাহরণ। চ্যাট জিপিটি কি করে? আপনার ডেটা গুলাকে নিয়ে আপনাকে বলে হ্যালো, আপনার নামটা বলে, কারণ কি তার ভিতরে ওই ডেটাটা থাকে। সো ডেটাবেজের ভিতরে সেভ করে রাখে, যার কারণে আপনি যদি 2 মাস পরেও লগ ইন করেন তাও আপনাকে বলবে তোমার নাম এটা 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 এটা, ঠিক আছে? সো আমাদের টাইম স্বল্পতার কারণে আজকে এ পর্যন্তই। আশা করি আমরা অনেক কিছু শিখতে পারছি। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা আইসিটি অলিম্পিয়াডের পরে ইনশাল্লাহ আবার কিছু একটা করার ট্রাই করব, ঠিক আছে? তো কারো যদি কোয়েশ্চেন থাকে আমরা 1 মিনিটে একটা কোয়েশ্চেন নেব, একজন। অ্যানিয়ন, কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, আমাদের প্রাইমারি কি আর ফরেন কিটা নিয়ে আরেকটু বলবেন? প্রাইমারি কি হচ্ছে একটা টেবিলের ইউনিক একটা ডেটা, যেমন আমরা ওখানে আইডিটা দেখলাম, তো আইডিটা হচ্ছে ইউনিক, এই জন্য ওটাকে আমরা প্রাইমারি কি বলি ওই টেবিলের জন্য। ওই ইউনিক আইডিটা যদি আরেকটা টেবিলে আমরা ইউজ করি তাহলে ওই টেবিলে গিয়ে এই প্রাইমারি কিটা ফরেন কি নামে পরিচিত হবে, এতটুকু। তো দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করি, ঠিক আছে? যেমন আমি একজন কাস্টমার, আমি যখন অর্ডার করি তখন অর্ডার নামে আরেকটা টেবিল তৈরি হয়। তো আমি যে অর্ডারটা করছি এটা বোঝার জন্য আমার যে লগ ইন আইডিটা আছে ওই আইডিটা ওই টেবিলের মধ্যে ফরেন কি হিসেবে যাবে, তাহলে ওই অর্ডার টেবিল থেকে সে বুঝতে পারবে যে কোন পার্সনটা এই জিনিসটা মানে ক্রয় করছে, ঠিক আছে? এটাই হচ্ছে স্যার, কি আর ফরেন কি। জি, প্রোগ্রামিং নিয়ে কি আরেকদিন ক্লাস হবে? প্রোগ্রামিংটা আমার একটু কনফিউশন ছিল। হ্যাঁ, প্রোগ্রামিং থেকে কোশ্চেন কি করবেন বলেন? স্যার, প্রোগ্রামিং কি আমাদের আরেকদিন ক্লাস একটু ক্লিয়ার করে দেওয়া হবে? ওইটা আমার একটু কনফিউশন ছিল বিষয়টা। আমাদের তো আসলে ক্লাসগুলো অনেক টাইট, এটা মনে হয় না পসিবল হবে, বাট আমরা চেষ্টা করব, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, স্যার ডাটাবেসটা আপনার কথা বুঝি নাই। হ্যালো, কেউ কিছু বলছে? আমি শুনতে পাচ্ছি না আসলে। ভাইয়া সরি টু ভাইয়া ইন্টারাপ্ট। ক্যালকুলেটর তৈরির ক্ষেত্রে আমরা যদি এক লাইনে কোনো কোড পাতাই, যেরকম প্রিন্ট, ইভেল, ইনপুট, এই ধরনের কোনো কোড, এটাও কি ক্যালকুলেটরের মধ্যে গণ্য হবে? এটা পরীক্ষা করে দেখছিলাম, কিন্তু মানে ক্যালকুলেটরটা হয়েছে, এরকম ধরনের কোড কি দেওয়া যায়? আচ্ছা, আজকে আমাদের সময় শেষ, আহ, সময় স্বল্পতার জন্য আর কোশ্চেন নিতে পারতেছি না, তবে হ্যাঁ আমরা ইনশাল্লাহ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আপনাদের জন্য প্রোগ্রামিং এর কিছু একটা অ্যারেঞ্জ করবে ইনশাল্লাহ, ঠিক আছে? আইসিটি অলিম্পিয়াড শেষে। হ্যাঁ, তাহলে স্যার থ্যাংক আমরা ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে এত সুন্দর এত ডিটেইল একটা সেশন দেওয়ার জন্য। এন্ড আশা করি আমাদের যে ক্লাসের যে স্টুডেন্টরা রয়েছে yes, তারা একটা প্রোগ্রামিং এবং ডেটাবেস নিয়ে খুব সুন্দর এবং ভালো একটা ধারণা পেয়েছে আপনার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ এরকম একটা সেশন, একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। সো ইনশাল্লাহ আমাদের বাচ্চারা সবাই ভালো কিছু করবে এবং আমরা তাদের হাত ধরে আরেকটা নতুন বাংলাদেশ পাবো। তো থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কখনো না কোথাও দেখা হবে। আসসালামু আলাইকুম।